এখানে ট্রান্সফার নিয়েছি শুধুমাত্র আমার ছোট বোনের জন্য, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। যাক, এবার গল্পে ফেরা যাক। আমার পরিচয় দিতে দিতে মডেল থানায় চলে আসলাম। তারপর সবাই আমাকে স্বাগত জানালো। এরপর কিছু কথাবার্তা বলে নিজের ক্যাবিনে আর সব কাজ বুঝিয়ে নিলাম। এখন আর বাইরে যাব না, জার্নি করে শরীর ক্লান্ত হয়ে আছে। এখন ঘুমাবো, কাল সকালে নিজের এলাকায় যাব ঘুরতে। পরের দিন সকালে একটা সিভিল ড্রেস পরে বাইক নিয়ে রওনা দিলাম। থানা থেকে আমাদের গ্রামে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। আমাদের গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে এই 11 বছরে। কিছু দূরে আসতেই একটা বড় বাড়ি চোখে পড়লো, আর আমার মনের ভেতর যে পুরনো কষ্ট লুকিয়ে আছে সেগুলো আবারও মনের অজান্তে বের হয়ে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেই চলে আসতে যাব তখনই আবার চোখ গেল ছাদের উপর। দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা একটা ড্রেস পরে। চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখি মেয়েটাও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর কিছু না ভেবে বাইক নিয়ে ওখান থেকে চলে আসলাম। কিছু দূর আসতেই আমার এক চাচাতো ভাইয়ের সাথে দেখা। আমি সাথে সাথেই গাড়িটা ব্রেক করলাম। সে মনে হয় আমাকে চিনতে পারেনি। আমি তাকে ডাক দিলাম, এই যে ভাইয়া। জি বলেন, কি সাহায্য করতে পারি? ভাইয়া কেমন আছে? জি ভাই, ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে। আমি মেহেদি। এরপর রাজু ভাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর সোজা আমার কাছে এসে, কোথায় ছিলি ভাই আমার? তোকে আমরা কত খুঁজেছি। তোর জন্য চাচা চাচি কত কষ্ট করে জানিস? তোর জন্য এখনো তারা চোখের পানি ফেলে। সে অনেক কথা ভাইয়া, পরে একদিন বলবো। আগে বলো আমার বাবা আছে? আমার পিচি বোনের কথা বলছি। তোর পিচ্চিটা এখন আর আগের মতো নেই। সব সময় চুপ করে রুমে থাকে। আর তোর পিচ্চি বোনটা অভিমান করে তোর মা বাবা আর ভাইয়ের সাথে কথা বলে না। তুই চলে যাবার পর কারো সাথে কথা বলে না, সব সময় মনমরা হয়ে থাকে। ভাইয়ার কথা শুনে খুব খারাপ লাগলো যে বাঙালিটা কত ভালোবাসে আমাকে। ও, আমার পিচিটার নাম তো বলাই হয়নি। আমার পিচি বোনটার নাম হচ্ছে রিয়া। বাসায় চল, তোকে দেখে চাচা চাচি। না ভাইয়া, আমি যাব না সেখানে। আমাকে বিনা দোষে তাড়িয়ে দিয়েছে। সেখানে যাব না আমি। আমাকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। সেখানে কি করবো আমি? আর এমনিতেই মা বাবা আমাকে ভালোবাসে না, সবসময় অবহেলা করতো। তুমি তো সব জানতে ভাইয়া, যে আমার বাবা মা ভাইয়া আমার সাথে কেমন ব্যবহার করতো। কিন্তু এখন আমি নিজের ভাই, সব জানি। তুই কত কষ্ট করেছিস। তা তুই এখন কি করিস? কোনো চাকরি করিস? ভাইয়া, আমি পুলিশে চাকরি করি। তো কি বলিস ভাই? তুই চাকরি কিভাবে পেলি আর কিভাবে সম্ভব? ভাই, পরে বলবো সব কাহিনী। এখন একটু আমাকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আর ভাইয়া, আমি এসছি, কাউকে বলবেন না। আমি আস্তে আস্তে সবাইকে জানিয়ে দেবো, প্লিজ আপনি কাউকে বলবেন না। আর ভাইয়া, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। আমার নাম্বারটা রাখেন, যখন কোনো দরকার হয় আমাকে বলবেন। এরপর আমার নাম্বার দিয়ে চলে আসলাম আমাদের বাসা দিকে। দূর থেকে দেখছি আমাদের বাসাটা অনেক চেঞ্জ হয়েছে। বাসাটা ছাদ করেছে, রং করেছে, অনেক উন্নতি করেছে। এরপর চলে আসতে যাব, তখন দেখি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড শাকিল দাঁড়িয়ে আছে। আমি তার পাশে গিয়ে বললাম, আপনার নাম শাকিল তাই তো? জি, কিন্তু আপনি কে? পুলিশ, চল আমার সাথে, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। শাকিল আমার দিকে আমি এসছি তো তা কেউ জানে না, আর কেউ যেন না জানে। তারপরে তার সাথে আরো কিছু কথা বলে আমি তাকে বাসায় নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে আসলাম। এভাবে চলে গেল 2টো দিন। এরপর শাকিল আমার মা বাবা ভাইয়া পিচ্চি বোনটা সব খোঁজ দিল।
কোন কলেজে পড়ে সব খবর দিল। পরের দিন আমি কলেজ ছুটি টাইপে কলেজের সামনে চলে গেলাম আমার পিচ্ছি বোনটারে দেখবো বলে। কিছুক্ষণ পরে কলেজটা ছুটি হলো। আমি আর শাকিল দাঁড়িয়ে আছি কলেজের সামনে। এরপর শাকিল রিয়া বলে ডাক দিল। একটা মেয়ে আমাদের দিকে আসলো। আমি একইভাবে তাকিয়ে আছি। আমার পিচ্ছি বোনটা অনেক বড় হয়ে গেছে, আজ অনেকটা সুন্দর হয়েছে। রিয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হয় আমাকে অল্প অল্প চিনতে পারছে। হ্যাঁ শাকিল ভাই, কি করতে ডাকছো? আর ইনিকে? চেহারাটা কেমন পরিচিত লাগছে কিন্তু মনে করতে পারছি না। আমি পিচ্ছি, তোর ভাইয়াকে চিনতে পারছিস না? এতটা পরিবর্তন হয়ে গেছে আমি, যেতে পারবো। এরপর রিয়া ভাইয়া বলে আমাকে জড়িয়ে। হ্যাঁ, তুমি এতদিন কোথায় ছিলা? তোমার এই পিচ্ছি বোনটার কথা একবার মনে পড়েনি? তুমি আমাকে না বলে চলে গিয়েছিলা। তুমি জানো তুমি চলে যাওয়ার পর আপুরে, তোর ভাইকে তুই মাফ করে দে, তোকে কষ্ট দেওয়ার জন্য। তোকে ছেড়ে আর কোনো জায়গায় যাবো না রে। তুমি আমাকে ছেড়ে আর যাবে না। আর চলে গেলে আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি থাকতে চাই না বাবা মার সাথে, যারা বিনা দোষে আমার ভাইয়াটাকে আঘাত করে, বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দেয়। তাদের সাথে আমি থাকবো না। আমি তোমার সাথে চলে যাব ভাইয়া। ধুর বাগলি, আমার কোনো এবার রিমির কথা শুনে আমার বুকের মধ্যে একরকম ব্যথা টের পেলাম। এই সেই মেয়ে যার জন্য আমার জীবন থেকে 11টা বছর হারিয়ে গেছে। এবার আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে থেকে সুন্দর হয়েছে আর কিছুটা চিকন হয়ে গেছে। এরপর রিমির সাথে আবার যোগাযোগ হলো। আমি চোখ নামিয়ে দিলাম। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুটা চেনার চেষ্টা করছে। রিমিকে দেখে আমার ভীষণ রাগ হতে লাগলো। আমি ওখান থেকে চলে আসলাম আর আমার পুরোনো কথা মনে পড়ে গেল। চোখ দিয়ে অযথায় পানি পড়তে লাগলো। কি দোষ করেছিলাম আমি যে আমাকে এত বড় শাস্তি দিল? মা বাবার কাছে আমি একজন অভিশপ্ত ছেলে ছিলাম। কোনোদিনও মা বাবার ভালোবাসা পাইনি, শুধু অবহেলা পেয়েছি। শুধু ছোট পিচ্ছি বউটা আমাকে পাগলের মতো ভালোবাসতো। ছোট থেকে মা বাবার অবহেলা নিয়ে বড় হয়েছি। এসব কথা ভাবছি, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আবার নিজে থেকেও যাকে বেশি ভালোবাসতাম সেও আমাকে অবহেলা করে কষ্ট দিত। খুব খারাপ লাগতো সেই সময়টাতে, খুব কষ্ট হয় এসব কথা মনে পড়তে। এই 11টা বছর যে পরিমাণে কষ্ট হয়েছে তা শুধু আমি জানি। প্রতি রাতে মা বাবার কথা মনে পড়লে খুব কান্না আসতো, অনেক কান্না করতাম। এভাবে পুরোনো কথা ভাবতে হতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম অফিসে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন দেখি আমার পিচ্ছি বোনটা। ভাইয়া, তুমি আজ কলেজের সামনে আসোনি কেন? তুমি জানো না তোমাকে না দেখলে আমার কত কষ্ট হয়? তুমি তো বুঝবে কেন? আমি ওরে আমার পিচ্ছিটা পিচ্ছিটা বুঝি রাগ করেছে তার ভাইয়ার ওপর। আচ্ছা, আর ভুল হবে না। আচ্ছা, একটা কথা বলবো। বাইকে কলেজ যেতে যেতে কাল দেখলাম তোদের কলেজে রিমি দাঁড়িয়েছিল শাড়ি পরে, কিন্তু ওর তো কলেজ লাইফ শেষ, তাহলে কি করছে? আচ্ছা, আর বলবো না। আমি রিয়াকে কলেজে নামাতে যেই বাইক থামালাম তখন দেখি রিমি আমাদের দিকে তাকিয়ে আছে। রিমি হয়তো আমাকে কিছুটা চিনতে পেরেছে, কিন্তু সাহস করে কাউকে বলতে পারছে না। আমি রিয়াকে নামিয়ে দিয়ে আমার কাছে চলে আসলাম। এরপর কাজ শেষ করে দুপুরে আবারও রিয়ার কলেজে চলে আসলাম। এসে দেখি রিয়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপু চল আমরা এরপর আমরা দুই ভাই বোন ক্যান্টিনে একটা টেবিলে বসলাম, কিছু খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর দেখি রিমি ক্যান্টিনে আসছে আর আমাদের সামনে টেবিলে বসে পড়লো। আমি রিমিকে দেখে খাবার ডাকে রিয়ার হাত ধরে টানতে টানতে কলেজের বাইরে চলে আসলাম। এরপর রিয়াকে বাইকে উঠিয়ে চলে আসলাম আমাদের গ্রামে। আমার মাথায় হেলমেট ছিল, সে কারণে হয়তো আমাকে কেউ চিনতে পারেনি। পাশে নামিয়ে দিয়ে চলে আসলাম। রাস্তায় আবারও রিমির সাথে দেখা। আমরা যেহেতু সবাই একই এলাকায় থাকি, তাই আমাদের যাওয়া আসার রাস্তাটা সব এক। আমি রিমি পাশ কাটিয়ে চলে আসলাম। দেখি রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যতদূর আমাকে দেখতে পেয়েছে ততক্ষণ পর্যন্ত তাকিয়েই ছিল। এভাবে সারাটা দিন কেটে গেল। বিকেলে আমি শাকিল আমার বন্ধুকে ফোন করে থানায় আসতে বললাম।
আচ্ছা দোস্ত, রিমি ভাই সোহেল এখন কি করে? সোহেল তো আর দেশে থাকে না, তুই চলে যাওয়ার কিছুদিন পরে সেও বিদেশে চলে যায়, আর কোনোদিন আসেনি দেশে। এরপর শাকিলের সাথে আরো কিছু কথা বলে শাকিলকে বাসায় চলে যেতে বললাম। তারপর আমার কাজ শেষ করে আমি আমার কোয়ার্টারে চলে আসলাম। একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত, প্লিজ আমাকে মাফ করে দে। আমি বলতে চাইনি, কিন্তু এমনভাবে কান্নাকাটি করলো আর জোর করলো না। আমি তোর সাথে কথা বলে আসছিলাম, তখনই রিমি তাদের বাসার সামনে থেকে আমাকে তুললো আর বলল, সেদিন তোর সাথে বাইকে একটা ছেলেকে দেখলাম, আবার প্রতিদিন রিয়ার সাথেও দেখি। না, আমি চিনি না। না, তুই মিথ্যে বলছিস। ওর চেহারাটা খুব পরিচিত মনে হয়। এরপর আত্মহত্যা করার হুমকি দেয়, তাই বলে দিয়েছে যে ওটা। প্লিজ দোস্ত, আমাকে মাফ করে দে, তোর কথা আমি রাখতে পারলাম না। আরে ধুস সালা। তুই সাবধানে থাকিস, কিন্তু রিমিকে আমার একটু বিশ্বাস হয় না। আবার কি উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে আসলাম রিয়ার কলেজের সামনে। কিছুক্ষণ পর রিয়া আসলো। হ্যাঁ, জানো কাল কি হয়েছে? কাল রিমি আমাদের এলাকায় এসেছিল, আর আমার সাথে তারপর বল, কি বলো রিমি? তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, বলেছিল প্রতিদিন তোকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় কে ওই ছেলেটা। তুই কি বলি? আমি কিছু বলিনি, অপমান করে তার। রিমি আমার ব্যাপারে সব জেনে গেছে, শাকিল সব বলে দিয়েছে। তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এরপর জোর করে ছাড়িয়ে দেখে রিমি কান্না করছে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? আর কে আপনি? যে কোনো কথা নেই, কথা বলা নেই, সোজা এসে জড়িয়ে ধর। মেহেদি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিমি, তোমার রিমি, যাকে তুমি দেখার জন্য প্রতিদিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে, যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে। আমি তোমার সেই রিমি। কোথায় ছিলে তুমি এতদিন? তুমি জানো তোমাকে আমি কত খুঁজেছি? আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কোনো রিমি টিমিকে চিনি না। আর আপনি যে মেয়েদিকে চিনতেন সে আর নেই, সে মারা গেছে আজ 11 বছর আগে। আর কি বলে প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম আপনাকে দেখার জন্য? দাঁড়িয়ে থাকতাম আমার প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য, কিন্তু তার মনটা খুব খারাপ ছিল। গরিব বড় লোকদের মধ্যে ভেদাভেদ রাখতো। আর আমি তো একটা ছোট লোক, লুচ্চা। লুচ্চা খ্যাতকে আপনি কেন জড়িয়ে ধরেছে? প্লিজ মেহেদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি চলে যাবার পর প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটিয়েছি। প্রতিটা রাত কান্না করে বালিশ ভিজাইছি। তুমি চলে যাবার পর তোমাকে অনেক খুঁজেছি, তুমি বিশ্বাস করো। আজও তোমার জন্য আমি অপেক্ষা করছি। এই আপনার সমস্যা কি? দেখছেন না আমার ভাইয়া আগে সবকিছু ভুলে গেছে, আর আপনার জন্য আমি আমার ভাইকে 11 বছর দূরে ছিলাম। আপনি আবার কি করতে আসছেন আমাদের মাঝে? আমার ভাইকে আবার আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিলেন। আমার যখন জ্ঞান ফিরল তখন আস্তে আস্তে চোখটা মেলানোর চেষ্টা করলাম। অনেক কষ্ট হচ্ছে চোখ খুলতে, হাত পা নাড়াতে পারছি না, শরীরে কোনো শক্তি নেই, প্রচন্ড ব্যথা। আমি চোখ দুটো খুলে দেখি বিকাল হয়ে গেছে। কাল রাতে কিচ্ছু খাইনি, সারাদিন না খেয়ে শরীরে কোনো শক্তি নেই আর শরীরে প্রচন্ড ব্যথা। আস্তে আস্তে মাথায় হাত দিলাম, দেখি রক্ত শুকিয়ে গেছে, ঠোঁট ফুলে গেছে। যখনই শোয়া অবস্থা থেকে উঠতে যাব তখনই আবারও মাথাটা প্রচন্ড ব্যথা অনুভব করলাম, আবারও জ্ঞান হারালাম। আমার মুখে কেউ পানির ছিটে দিল আর তখনই আমার জ্ঞান ফিরল। আস্তে আস্তে তাকিয়ে দেখি আমার পাশে রিমি বসে কান্না করছে, আর সেজো আম্মু আমার মাথায় পানি ঢালছে। আমার কথা বলার কোনো শক্তি নেই, আমি নিশ্চুপ হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি। দেখি রিয়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। ভাইয়া, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমার জন্য বাবা তোকে মারলো, আমাকে ক্ষমা করে দে ভাইয়া। আমি আর কোনোদিন কান্না করব না। আমার দুই গালে প্রচন্ড ব্যথা, তাই কথা বলতে পারছি না। রিয়ার কান্না দেখে আমারও কান্না চলে আসলো, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তোরা এখানে বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে সেজো আম্মু চলে গেল খাবার নিয়ে আসতে। আমি আস্তে আস্তে রিয়াকে বললাম, মা কই? আসেনি এখানে? মাকে কয়েকবার ডেকেছি, কিন্তু মা আসেনি, বলেছে তার কাজ আছে তাই আসেনি। আর বাবা ভাইয়াকে একবার দেখতেও আসেনি। রিয়ার কথা শুনে এবার আমার আরো কষ্ট হলো, চোখ দিয়ে অজরধারায় পানি পড়তে লাগলো। আমাকে কেন মারতে মারতে ফেলে দিল না, কেন? মনে মনে বললাম।
বাবা কেন আমাকে মেরে ফেলে দিল না? এভাবে বেঁচে না থেকে মরে যাওয়া অনেক ভালো রে। কেন তুই বাঁচালি আমাকে? অন্তত মরে গেলে মা বাবা কিছুটা শান্তি পেত, আর আমাকে এভাবে অবিরত জীবন সহ্য করতে হতো না। আর আমার এই বিরক্তিকর চেহারা দেখে তারা আর বিরক্ত হতো না। আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, ভাইয়া তুই কাঁদিস না, তোর কিছু হয়ে গেলে আমাকে আপু বলে ডাকবে কে? আমার খাবার খাবে। তুই আর কোনোদিন মরার কথা মুখে নিবি না। আমার শরীরে প্রচুর ব্যথা, তাই হাত নাড়াতে পারছি না। রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো অঝোর ধারায়। কিছুক্ষণ পর সেজো আম্মু খাবার নিয়ে চলে আসলো, আর রিয়া আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগলো। কিন্তু আমি খেতে পাচ্ছি না, মুখে আর ঠোঁটে প্রচুর ব্যথা, বাবার চর ঘুষি মারার কারণে। আমি খেতে পারবো না আপু, মুখে প্রচন্ড ব্যথা, খেতে পারবো না আমি। তাহলে আমিও খাবো না। যতদিন তুই ঠিকঠাক মতো খেতে পারছিস না ততদিন আমিও খাবো না। তুই খেয়ে নে পাগলি, আমি সুস্থ হলে খেয়ে নেব। তুই কোনো কথা বলিস না, আমি জানি তোর মুখে অনেক ব্যথা, তাই না রে? আমি শুধু ইশারা করে হ্যাঁ বললাম। এরপর রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে গেল, আর অমনি আমার প্রচন্ড ব্যথা লাগলো মাথায়, কারণ বাবা আমার মাথায় বুকে লাথি মারলো। তখন আমি ছিটকে গিয়ে টেবিলের কোনায় লেগে মাথাটা কেটে গেছে, তাই মাথায় ব্যান্ডেজ করা। রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। দুপুরে পর ঘুম ভাঙলো, দেখি পাগলিটা আমার মাথার কাছে ঘুমিয়ে পড়েছে। পাগলিটার মতো যদি মা বাবা একটু ভালোবাসতো তাহলে হয়তো আমার থেকে সুখী আর কেউ হতো না, কিন্তু সেখানে তাদের সন্তানকে একদমই সহ্য করতে পারে না। আমি কি এতটাই খারাপ, এতটাই বিরক্তিকর যে আমাকে এভাবে অপমান আর অবহেলা করবে? আজ আমি যদি মারা যেতাম তাহলে সব থেকে মনে হয় খুশি হতো মা বাবা, কারণ তারা চায় না যে আমি তাদের সাথে থাকি। যদি তারা আমাকে সন্তান ভাবতো তাহলে আমাকে একবারের জন্য দেখতে আসতো। যেদিন মা বাবা ভাইয়া আমার পিচ্চি বোনটার কাছ থেকে অনেক দূরে হারিয়ে যাব, সবকিছু ছেড়ে চলে যাব, সেদিন মনে হয় মা বাবার মুখে হাসি ফুটবে। এসব ভাবছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এরপর দেখি রিয়া জেগে উঠছে। আমার চোখে পানি দেখে রিয়া তাড়াতাড়ি উঠে বলল, ভাইয়া তুই কাঁদিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি রে আপু। আচ্ছা আপু, আমি যদি কোনোদিন তোদের সবাইকে ছেড়ে চলে যাই তাহলে তাহলে মা বাবা আমাকে খুঁজবে? যদি আমি অনেক দূরে হারিয়ে যাই তাহলে তুই কি আমাকে মিস করবি খুব? কোথায় যাবি তুই আমাকে রেখে? তুই থাকতে পারবি আমাকে দূরে সরিয়ে একা একা থাকতে? তুই চলে গেলে আমিও বড্ড একা হয়ে যাব রে। তুই আমাকে ছেড়ে কোথায় যাবি না। রিয়ার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে আমার। পাগলি বোনটা আমাকে কত ভালোবাসে, কিন্তু যেখানে মা বাবা আমাকে বিরক্তিকর মনে করে সেখানে কিভাবে থাকি? কিছুক্ষণ পর দেখি সেজো আম্মু আমার জন্য মিষ্টি তরল জিনিস নিয়ে আসলো। আমি আস্তে করে এগুলো খেয়ে নিলাম, তারপর পেইন কিলার ওষুধ খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 সপ্তাহ। এই কয়টা দিন মা বাবা আমাকে একবারও দেখতে আসেনি। আমি মারা গেছি কি বেঁচে আছি একটি বারের জন্য খোঁজ নেয়নি। সবসময় রিয়া আমাকে দেখাশোনা করেছে। এই পাগলিটা যদি না থাকতো তাহলে আমি আরো আগে হয়তো মারা যেতাম। আমি এখন কিছুটা সুস্থ হয়েছি, আস্তে আস্তে হাঁটতে পারি, শরীরে আর কোনো ব্যথা নেই, তবে নাকে মুখে মারের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই কয়েকদিনে আমি মা বাবার সামনে যাইনি, সবসময় রুমে শুয়ে থাকতাম দরজা আটকিয়ে। আর যদিও মায়ের সাথে দেখা হতো, মা আমাকে না দেখার ভান করে চলে যেত তার কাজে। এরপর আমি আর একটু সুস্থ হয়ে গেলাম, এখন ভালোভাবে হাঁটাচলা করতে পারি। তাই ভাবছি কাল থেকে আবার স্কুল যাব। পরের দিন সকালে কিছু না খেয়ে চলে আসলাম স্কুলের গেট দিয়ে যেই ঢুকতে যাব তখনই দেখি সামনে সেই অহংকারী বদমেজাজি মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আমাকে ডাক দিল। আমি কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিরে মিস্টার খ্যাত, এতদিন কই ছিলি? স্কুলে আসিস না কেন? আর মাথা উঁচু কর দেখি আপনার চেহারাটা। আমি মাথাটা উঁচু করলাম আর নিশ্চুপভাবে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখছি। কিরে ছোট লোকের বাচ্চা, তোর মুখে এসব কিসের দাগ? চুরি করতে গিয়েছিলে নাকি? চুরি করতে গিয়ে ধরা খেয়ে ইস কি মারটাই না দিল। সেজন্য তোকে দেখি না বেশ কিছুদিন। এই ফকিরের বাচ্চা, বল কোথায় চুরি করতে গিয়েছিলি? যাদের মা বাবা ঠিক নেই তারা হবে আমার মানুষ? তারা তো সব চোর ডাকাত অমানুষ হয়, তারা করবে আবার পড়ালেখা? হ্যাঁ, রিমির কথা শুনে আমার ভীষণ রাগ হতে লাগলো। মনে হচ্ছে যে পেতনিটাকে চোর মারতে মারতে বাড়ি নিয়ে যাই। এমন মেয়েদের মারলে সারাদিন মার খাবে এরা। আমার জন্ম নিয়ে কথা বলার সাহস কে দিল ওকে? আমি
আর আমি চুরি করেছি নাকি অন্য কিছু না দেখে কিভাবে বলতে পারো? আমি রিমির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর রিমিরা সব আমাকে নিয়ে হাসাহাসি করছে। তখনই দেখি কেউ আমাকে পেছন থেকে ভাইয়া ভাইয়া বলে চিৎকার করতে করতে আসছে আমার দিকে। কাছে আসতে দেখি আমার পিচ্ছি বোনটা রিয়া আমার কাছে চলে আসলো। ভাইয়া, তুই আমাকে না বলে স্কুলে কেন এসেছিস? আর আমাকে বলে আসবি না তুই? তাহলে তোর খাবারটা দিতাম। আর তোর শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাহলে কেন এসেছিস স্কুলে? বাবা, কি ভালোবাসা ভাই বোনের। তোমার ভাই তো চুরি করে ধরা পড়ছে, আর তোমার ভাইকে অনেক মেরেছে। তা তুমিও কি ওর মতো চুরি করো নাকি? আসলে তোদের যদি জন্মের ঠিক হতো তাহলে তোরা এসব কাজ করতে পারতিস না। আর এসব ছোট লোক ফকিরের বাচ্চাদের কেন যে স্কুলে ভর্তি হতে দেয় বুঝি না। আজই বাবার সাথে কথা বলে তোকে তাড়ানোর ব্যবস্থা করছি তারা। রিমির কথা শুনে আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল, প্রচন্ড। তাই রিমিকে দুটো চর মারলাম। রিমি চর খেয়ে গালে হাত দিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই, এতক্ষণ আমাকে নিয়ে যা বলেছিস আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আমার বোনকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোকে আমি খুন করে ফেলবো, খুন করে দেবো বেয়াদব মেয়ে। আর তুই আমাকে ছোট লোক বলছিস তাই না? ছোট লোক তো তুই, ফকিরের বাচ্চা তুই। ফকির যে মানুষের সম্মান দিতে পারে না সে আবার মানুষ হলো কিভাবে? আর তুই কি যেন বলছিলি জন্মের ঠিক নেই তাই না? আসলে তোর জন্মের ঠিক নেই। যদি তোর জন্মের ঠিক থাকতো তাহলে এভাবে মানুষকে অপমান করতি না। আর আমার মুখে মারার দাগ দেখে তুই বলে দিলি আমি চুরি করতে ধরা পড়েছি তাই না? তোর মতো ফালতু বদমেজাজি অহংকারী মেয়ে আমি কোনোদিনও দেখিনি। তুই আর আমার সামনে কোনোদিনও আসবি না, কোনোদিনও না। চিৎকার করে বললাম। সব ছাত্রছাত্রী আর কিছু স্যার আর ম্যাম চলে আসছে চিৎকার শুনে। এরপর আমি রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। পেছনে তাকিয়ে দেখি রিমি গালে হাত দিয়ে চোখ দুটো লাল করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আগুন বের হবে। এরপর বাড়ি এসে নিজের রুমে বসলাম আর রিয়া কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। আমি আর রিয়া খেতে বসলাম। পরের দিন স্কুলে গেলাম, গিয়ে ক্লাসরুমে চলে আসলাম। আমি ক্লাসে গিয়ে দেখি রিমি ও তার বান্ধবীরা সব সামনে বসে আছে। আমাকে দেখে তারা রাগান্বিত ভাবে আমার দিকে তাকালো। আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম পিছনে, দেখি শাকিল বসে আছে। কিরে, কই ছিলি তুই? এতদিন স্কুলে আসিস নাই কেন? এরপর আমি শাকিলকে সব বললাম। দেখি শাকিলের মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি রিমি উঠে দাঁড়ালো আর বলতে লাগলো যে, স্যার, পিছন থেকে কে যেন এই কাগজটা ছুঁড়ে মারলো। কই দেখি কি লেখা আছে তাতে? প্রিয়তমা রিমি, রিমি আমি কালকে জন্য সরি। সত্যি আমি কালকে তোমাকে মারতে চাইনি, কারণ তোমাকে খুব ভালোবাসি আমি। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, তুমি আমাকে একটু ভালোবাসো। আর কাল বিকেলে যখন তোমাদের বাসা দিয়ে গিয়েছিলাম তোমাকে খুব সুন্দর লাগছিল, লাল ড্রেসে ওড়নাহীন বুক। উফস, মনে হচ্ছে তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখি। প্লিজ তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নাও। ইতি, তোমার ভালোবাসার মানুষ মেহেদি। চিঠিটা পরে স্যার আমার দিকে রাগে কটমট করতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছি না কেন স্যার আমার দিকে দেখাচ্ছে। স্যার সোজা এসে আমাকে দুটো চর মারলো। তোমাকে ভালো ছেলে মনে করতাম আমি, কিন্তু তুমি এমন বাজে ছেলে আমি কোনোদিন ভাবতেও পারিনি। স্যার আমি কি করেছি যে বাজে ছেলে বলছেন? চুপ! তুমি রিমিকে এই চিঠিটা কেন দিছো? আর কি সব বাজে কথা লিখছো? স্যার বিশ্বাস করেন আমি কোনো চিঠি দেইনি, আমি তো আপনার ক্লাসে মনোযোগী ছিলাম। চুপ বেয়াদব ছেলে! তোমাকে আজ অনেক বড় শাস্তি ভোগ করতে হবে বেয়াদবের জন্য। স্যার, এর উপযুক্ত বিচার করতে হবে, আর যদি এর বিচার না করেন আমি আমার আব্বুকে খবর দেব কিন্তু। রিমির বাবা স্কুলের সভাপতি, তাই সবাই ভয় পায় রিমিকে। এরপরে আমাকে আর রিমিকে স্যার হেডমাস্টারের রুমে নিয়ে গেল আর আমার বাবা মাকে আর রিমির বাবা মাকে খবর দিয়ে ডেকে পাঠালো। খুব ভয় হচ্ছে যে বাবা মা এসে আমাকে এই অবস্থা দেখে আমাকে খুন করে ফেলবে। আমি হেড স্যারকে অনেক মিনতি করলাম যে স্যার আমি কিচ্ছু করিনি, কিন্তু আমার কথায় কিছুই শুনলো না। কিছুক্ষণ পর মা বাবা ভাইয়া আর রিয়া আসলো। বাবাকে দেখে মনে হলো বেশ রেগে আছে। আমি বাবাকে দেখে অনেক ভয় পেতে লাগলাম। আমি বাবার ভয়ে মায়ের পিছনে লুকানোর চেষ্টা করলাম, কারণ কিছুদিন আগে বাবার হাতে মার খাওয়ার কারণে শরীরে অনেক জায়গায় এখনো প্রচুর ব্যথা রয়েছে। আবার যদি মারে তাহলে তো আমি মরেই যাব। কিন্তু কোনো লাভ হলো না। মা সরে গেল আমার সামনে থেকে আর বলতে লাগলো,
মায়ের কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। খুব কষ্ট পেলাম মায়ের কথায় নিজের ছেলেকে মেরে ফেলতে পারে। আমি মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকলাম, আর বাবা হেড স্যারের রুম থেকে একটা লাঠি খুঁজে আমাকে শরীরের সব শক্তি দিয়ে জোরে জোরে মারতে থাকলো। আমি প্রচন্ড ব্যথা ছটফট করতে লাগলাম, কিন্তু বাবার মনে আমার জন্য কোনো দয়া মায়া হলো না। এভাবে একভাবে মারতে লাগলো। আগের মার খাওয়ার কারণে শরীরে প্রচন্ড ব্যথা ছিল, আজ বাবা আবারও সেই ব্যথার পরে ইচ্ছে মতো মারতে থাকলো। খুব কষ্ট হচ্ছে যে একবারও সত্যিটা কেউ জানার চেষ্টা করলো না। বিনা অপরাধে আজ আমি আবারও বাবার হাতে মার খেলাম। কেউ বাবাকে আটকালো না। বাবা আমাকে একইভাবে মারতে লাগলো, আর আমি শুধু ছটফট করছি। আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ করে রিমির দিকে চোখ গেল, দেখি রিমির চোখে পানি টলমল করছে। হয়তো রিমি বুঝতে পেরেছে তার ছোট্ট একটি ভুলের কারণে একটা ছেলেকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। রিমি হয়তো এটা কোনোদিনও আশা করেনি। আমি মায়ের দিকে তাকালাম, হয়তো আমার কষ্ট দেখে মা বাবাকে হয়তো আটকাবে, কিন্তু আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের কোনো রিয়েক্ট নেই। মনে হচ্ছে মা শুধুমাত্র একটা দর্শক। মা বাবার এমন করুণ অপমান আর অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। বাবা আমাকে একইভাবে মারতে থাকলো, আমি আর পারছি না। তাই ছটফট করা কিছুটা কমে গেছে, শরীরে আর এক বিন্দু শক্তি নেই। স্কুলের ফ্লোরে আমি শুয়ে পড়লাম, কোনো রকমে নড়াচড়া করতে পারছি না আমি। কিন্তু বাবার মনে আমার জন্য কোনো দয়া মায়া হলো না, একইভাবে মারতে থাকলো। মার খেতে খেতে কখন যে অজ্ঞান হয়ে গেছি নিজে জানি না। হয়তো অজ্ঞান হওয়ার পরেও আমাকে ইচ্ছে মতো মেরেছে। বিনা দোষে আমি আমার মার খেলাম, কেউ আমার কথা বিশ্বাস করলো না। বিনা অপরাধে আমি রাস্তার কুকুরের মতো মার খেলাম। আমার এই অবহেলিত জীবন আর নিতে পারছি না। আমি যদি মারা যাই তাহলে হয়তো আমার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবে। আমার যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমার রুমের ফ্লোরে শুয়ে আছি আমি। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না, কারণ রুমের দরজা জানালা সব বন্ধ ছিল। হঠাৎ করে কিছুক্ষণ আগে আমার সাথে ঘটে যাওয়া মনে হলো। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। দরজার ওপাশ থেকে মনে হলো কেউ চিৎকার করে কান্না করছে আর বলছে আমি ভাইয়ার কাছে যাব, দরজা খুলে দাও। তাহলে বুঝতে পারলাম আমাকে এই অবস্থায় তারা ফেলে রেখে রুমের দরজায় তালা দিয়ে দিচ্ছে, আর রিয়া দরজার ওপাশ থেকে চিৎকার করে কান্না করছে। আজ প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, একটু ওঠার শক্তি নেই। আজকে মারতে মারতে মরণ হলে মা বাবা হয়তো অনেক খুশি হতো, কারণ আমি যদি তাদের সামনে যাই তাহলে তাদের বিরক্তি বেড়ে যেত, আর সারাদিন যদি তাদের সামনে না যাই তাহলে তারা সবসময় খুশি থাকে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব করলাম। এরপর আর কিচ্ছু মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন আমার কপালে কিছু ঠান্ডা অনুভব করলাম। চোখ খুলে দেখি রিয়া আমার মাথায় জলপটি দিচ্ছে। বুঝতে পারলাম আমার ভীষণ জ্বর এসছে। এবার রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে। আমি জানি ভাই তুই কোনো অপরাধ করিসনি। আমার ভাই এরকম কাজ কোনোদিন করতেই পারে না। আমি কোনো কথা বলছি না, চুপ করে রিয়ার কথা শুনছি আর রিয়ার দিকে তাকিয়ে আছি। পিচ্ছিটা কত ভালোবাসে আমাকে। এমন ভাবে যদি মা বাবা আমাকে ভালোবাসতো তাহলে তাহলে আর আমার কিচ্ছু চাওয়ার থাকতো না। আমি আমি আজ মরে গেলে খুব ভালো হতো, তাই না রে পাগলি? খুব ভালো হতো। চুপ, কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। আজ মা বাবা আমাকে যেভাবে অত্যাচার করেছে এমন ব্যবহার কোনো পিতামাতা তাদের সৎ সন্তানের সাথেও করে না। আর আমি তো তাদের নিজের সন্তান। তাহলে তাহলে কেন আমার সাথে এমন ব্যবহার করে? আমি এখানে থাকলে হয়তো কোনো একদিন এভাবে মার খেতে খেতে মারা যাব। তাই আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, অনেক দূরে চলে যাব। এই অবহেলিত জীবন আমি আর সহ্য করতে পারছি না। তাই আমি সবাইকে ছেড়ে চলে যাব। আবার এই বিরক্তিকর চেহারা আর কারো দেখতে হবে না, দেখতে দেবো না কাউকে। মা বাবা আমার জন্য আর কারো সামনে মাথা নিচু করতে হবে না। কিন্তু সবাইকে ছেড়ে থাকতে আবার কষ্ট হবে, খুব বেশি কষ্ট হবে পিচ্চিটার জন্য। রিয়াকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। কিভাবে থাকবো পাগলি বোনটাকে ছাড়া? খুব কষ্ট হবে তাকে ছাড়া থাকতে। এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। ভাই তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন? আচ্ছা আপু, আমি যদি কোনোদিনও তোকে না বলে চলে যাই তাহলে তোর কষ্ট হবে? হ্যাঁ, আমার কথা তোর মনে পড়বে কোনোদিন? যদি কোনোদিন হারিয়ে যাই তাহলে আমাকে মাফ করে দিস বোন। কোথায় যাবি তুই আমাকে রেখে? কোথাও যেতে দেব না তোকে, তাহলে আমিও যাব তোর সাথে। আমি আর কোনো কথা বললাম না, চুপ করে রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। কারণ আজকে আমার শেষ রাত এ বাড়িতে। আজ রাতে সবাইকে রেখে চলে যাব অনেক দূরে। তাই পাগলি বোনটাকে শেষবারের মতো জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাতে রিয়া আমাকে খাবার খাইয়ে দিল। খাবার খেয়ে রিয়া আমার পাশে শুয়ে পড়লো। কি হলো, তুই এখানে কেন শুয়ে পড়লি?
আজ তোর পাশে ঘুমাবো ভাইয়া, মানা করিস না। তাহলে কি রিয়া কিছুটা বুঝতে পারলো নাকি যে আমি আজ সবাইকে ছেড়ে চলে যাব? এরপর রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এমন ভাবে জড়িয়ে দিয়ে আছে মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আর যদি আমি চলে যাই তাহলে রিয়া কাল সকালে আমাকে না পেয়ে কাঁটা করবে। কিন্তু আমার মা বাবা আমি চলে যাওয়ার 1 মাস পর হয়তো খোঁজ পাবে যে আমি চিরদিনের জন্য এ বাড়ি থেকে চলে আসছি। আজ পাগলি বোনটাকে শেষ বারের মতো দেখিনি, আর কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে আমি আবারও আসবো পাগলিটাকে দেখতে। এভাবে আস্তে আস্তে সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন আমি রিয়াকে ছাড়িয়ে নিয়ে আবার কিছু জামা কাপড় প্যাক করে আর রিয়ার একটা ছবি ব্যাগে নিয়ে রিয়ার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়লাম। রুম থেকে বের হয়ে মা বাবার রুমে গিয়ে মা বাবাকে একবার দেখে বেরিয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে হাঁটতে, শরীরে এখনো হালকা হালকা জ্বর আছে, খুব কষ্ট হচ্ছে পিচ্চিটার জন্য। কাল যখন জানতে পারবে আমি তাকে ছেড়ে চলে এসেছি অনেক দূরে, তখন পিচ্চিটা কিভাবে কাটা করবে আর কতটা কষ্ট পাবে। আমি হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম। রাত 2:30, অর্থাৎ 2:30টায় একটা ট্রেন দেখি দাঁড়িয়ে আছে। আমি ট্রেনে উঠে পড়লাম। শরীরে জ্বর থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। এদিকে সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমি পাশে নেই। রিয়া তাড়াতাড়ি উঠে থেকে আমার কোনো জামা কাপড় নেই। তখন রিয়ার মনে পড়লো গতকাল রাতের কথা। আজ আমি যদি কোনোদিন তোকে ছেড়ে চলে যাই তাহলে তাহলে তুই খুব কান্না করবি, তাই না? রিয়া চিৎকার করে কান্না করতে লাগলো। তখন রিয়ার বাবা মা দৌড়ে রিয়ার কাছে আসলো। কি হয়েছে রিয়া? চিৎকার করে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? তোমরা আমাকে একদম ছুবে না। তোমরা আমার বাবা মা হতে পারো না। তোমরা বিনা অপরাধে আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছো। প্রতিদিন তোমরা তাকে অবহেলা করতে, কিন্তু আমার ভাইয়া সবসময় তোমাদের একটু আদর নেওয়ার আশায় সবসময় তোমাদের কাছে ছুটে যেত, কিন্তু আদরের জায়গায় অবহেলা পেত। তোমাদের কষ্ট সহ্য করতে না পেরে শরীরে প্রচন্ড জ্বর থাকা অবস্থায় বাড়ি ছেড়ে চলে গেছে। এবার খুশি হয়েছো তো তোমরা? তোমাদের আর কাউকে ডিস্টার্ব করবে না সে, তার জন্য তোমাদের আর কারোর সামনে মাথা নিচু হতে হবে না। আচ্ছা বলো তো, কোনোদিনও ভাইয়ের সাথে একটুও ভালোভাবে কথা বলেছো তোমরা? কোনোদিনও একবেলা খাবার খাওয়ার জন্য ডেকেছো তাকে? তোমরা আমার মা বাবা হতে পারো না। আজ থেকে আমি তোমাদের মেয়ে না। কোনোদিন আবার আমাকে অবহেলা করতে শুরু করে দাও আবার, জানি না। চিৎকার করে কান্না করে বলল রিয়া। আমি চাঁদপুর শহরের ট্রেন থেকে নেমে সোজা হেঁটে চলে যাচ্ছি। কোনো নির্দিষ্ট জায়গায় নেই যাওয়ার, আর মনে একইভাবে পথ হেঁটে চলে যাচ্ছি। খুব কান্না পাচ্ছে আমার। পাগলিটা সকালে আমাকে না দেখে হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। খুব খারাপ লাগছে রিয়াকে ছেড়ে চলে আসাতে। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করি একটা বাচ্চা মেয়ে খেলতে খেলতে রাস্তার উপর চলে আসছে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, আর সামনে প্রচন্ড গতিতে একটা ট্রাক ছুটে আসছে। আমি তাড়াতাড়ি দৌড়ে মেয়েটার দিকে গেলাম। আমি বাচ্চাটাকে করে নিয়ে দ্রুত সরে গেলাম সেখান থেকে। কিন্তু আমি বাচ্চাটাকে নিয়ে সরে যেতেই অপর পাশ থেকে আসা এক সিএনজির সাথে ধাক্কা লাগে, আর আমার মাথায় একটু বাড়ি লেগে মাথাটা কেটে যায়। কিন্তু বাচ্চাটার কিচ্ছু হতে দেয়নি, কিচ্ছু হয়নি। কিছুক্ষণ পর একটা মহিলা অনিকা অনিকা বলে চিৎকার করে দৌড়ে আসছে। মনে হয় এই বাচ্চাটার মাই নেই। তিনি দৌড়ে এসে বাচ্চাটাকে আমার কোল থেকে নিয়ে কান্না করতে থাকলো। তারপর আমার কাছে এসে বলল, বাবা তোমার তো অনেক কেটে গেছে, চলো হসপিটালে নিয়ে যাই তোমায়, আগে ট্রিটমেন্ট করে আসি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা, তোমার কাছে যে আমি চিরকৃতজ্ঞ রয়ে গেলাম। তখন আমি বললাম, না আন্টি, এখানে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, আর হসপিটালে নিতে হবে না। এতটুকু আঘাতে আমার কিচ্ছু হবে না। এর থেকে বড় আঘাত আমার সহ্য করার ক্ষমতা আছে, তাই কিচ্ছু হবে না আমার। 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। চুপ, কোনো কথা বলবে না। আমি যা বলছি তাই হবে। চুপচাপ চলো আমার সাথে। আর এর থেকে বড় আঘাত সহ্য করছো মানে? আর তোমার শরীরে এমন দাগ কেন? মনে হচ্ছে কেউ তোমাকে খুব মারছে। না, কিচ্ছু হয়নি আন্টি, এমনি সব ঠিক হয়ে যাবে। চুপ, কোনো কথা না, চলো আমার সাথে। এরপর আন্টি আমাকে জোর করে গাড়িতে বসে নিয়ে চলে গেল হসপিটালে। আমাকে ডক্টর মাথায় ব্যান্ডেজ করে দিল, কিছু ওষুধ লাগিয়ে দিল। ডাক্তার সাহেব, আমি কি ওকে এখন নিয়ে যেতে পারি? তারপর ডাক্তার চলে গেল, আর আন্টি বিল পেমেন্ট করে আমাকে নিয়ে গাড়িতে করে চলে আসলো। গাড়ি থামলো একটা দ্বিতল বাড়ির সামনে। বাড়িটা খুব সুন্দর, মনে হয় বেশ ধনী পরিবারের এরা। বাড়ির মধ্যে ঢুকে আমাকে বাথরুম দেখিয়ে দিল, ফ্রেশ হয়ে নিতে বললো। আমি ফ্রেশ হয়ে যেতে গিয়ে আন্টি খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। সত্যি বলতে কি আমিও কিছু খাইনি কাল রাত থেকে।
তাই খুব ক্ষুধা লেগেছিল। আমি খাবার খেয়ে উঠতে যাব, তখন আন্টি বলল, বাবা, তোমার নাম কি? জি, মেহেদি হাসান। একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। না, আপনি বলেন, এতে আবার অনুমতি দিচ্ছেন কেন? তোমার শরীরে এমন আঘাতের দাগ কেন, বলবে আমায়? আমি আন্টির কথা শুনে মাথা নিচু করে ফেললাম। কি হলো, বলবে না? যদি কোনো সমস্যা থাকে তাহলে বলার দরকার নেই। না আন্টি, কোনো সমস্যা নেই। এরপর আমার জীবনে যা কিছু ঘটে গেছে সব বললাম। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আন্টির দিকে তাকিয়ে দেখি আন্টিও কান্না করছে। আপনি কান্না করছেন কেন? আমার জীবনটাই এরকম, সবই আমার কপালে লিখন আন্টি। তুমি এই বয়সে এত অত্যাচার আর এত অবহেলা সহ্য করছো? তোমার মা বাবা খুব অন্যায় করেছে তোমার সাথে। তোমার এখানে অন্যায় আছে কিনা না দেখে তোমার উপর এমন অত্যাচার কিভাবে করলো? মা বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে, সবই আমার কপাল, এখানে কারো দোষ দেব না আমি। তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তা বলো, এখানে কার বাড়ি উঠেছ? এখানে কোনো আত্মীয় আছে? না, কেউ নেই এখানে। থাকবো কোথাও রাস্তায়, এমনি। আর জীবন রেখে কি হবে? যদি চলে না আসতাম বাড়ি থেকে, তাহলে হয়তো এতক্ষণ আমি মরে পড়ে থাকতাম রুমে। চুপ, একদম চুপ। আর কোনোদিন মরার কথা বলবে না। আর তুমি আজ থেকে এ বাড়িতে থাকবে আর আমাকে মা বলে ডাকবে। আর অনিকা আজ থেকে তোমার বোন। রিয়াকে যেভাবে ভালোবাসতে সেভাবে অনিকাকেও ভালোবাসবে। কিন্তু কিভাবে? কোনো কিন্তু না। তুমি আজ থেকে এ বাড়িতে থাকবে আর তুমি আবার পড়াশোনা করবে। এরপর আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর আন্টির পিচ্ছি মেয়েটা অনিকা আসলো রুমে। আস্তে হেঁটে বিছানায় উঠে আমার পেটের উপর বসে পড়ল আর আমাকে বলল, অনিকের কথা শুনে রিয়ার কথা মনে পড়ে গেল। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভাইয়া কি হলো, তুমি কাঁদছো কেন? আম্মু বললো যে তুমি আমার ভালো ভাইয়া, তাহলে তুমি কান্না কেন করছো? না রে আপু, কান্না করছি না। আমি তো তোমার ভালো ভাইয়া, তাই আর কান্না করবো না। গালে একটা পাপ্পি দিয়ে। এরপর অনিকা আমার পাশে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই নাকে কিছু সুরসুরি কারণে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি অনিকা আমার দিকে তাকিয়ে হাসছে। অনিকা একদম রিয়ার মতো করে হাসে। খুব মনে পড়ছে পাগড়িটার কথা। এরপর অনিকের সাথে একটু দুষ্টুমি করলাম। কিছুক্ষণ পর আন্টি রাতের খাবারের জন্য ডাক দিল। আমি অনিকাকে কোলে নিয়ে খাবার টেবিলে গেলাম। আচ্ছা আন্টি, আঙ্কেলকে তো দেখছি না, কোথা থাকে আঙ্কেল? আর একবার আন্টি বললে কিন্তু যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে দিয়ে আসবো। আর অনিকার বাবা পুলিশের চাকরি করেন, ফোন দিয়েছি, এখনই চলে আসবে। আর হবে না মা। এরপর খাবার খেতে লাগলাম আর মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। আমি খাবার খাওয়া বন্ধ করে দিয়ে খাবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি হলো, খাবার খাচ্ছ না কেন? না মানে, বাড়িতে যে কতদিন একসাথে মা বাবার সাথে খাবার খাইনি, ঠিক মনে পড়ছে না। এখানে মন খারাপ করছো কেন? আমি তো আছি, এখন থেকে আর মন খারাপ করবে না। আসো এদিকে আসো, আমি খাইয়ে দিচ্ছি। কবে যে শেষ খেয়েছিলাম। তারপর মা আমাকে আর অনিকাকে নিজের হাতে খাইয়ে দিল। অনেক ভালো লাগছে। অনেকদিন পর মায়ের হাতে ভাত খাচ্ছি। পৃথিবীটা কত নিষ্ঠুর, যেখানে নিজের মা বাবার কাছ থেকে অবহেলা আর অপমান ছাড়া কিচ্ছু পাইনি, আর এখানে নিজের মা না হওয়া সত্ত্বেও কত ভালোবাসে আমায়। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো অনেক সুন্দর, এতটা সুন্দর। কিছুক্ষণ পর অনিকার বাবা আসলো আর আমাকে দেখে বলল, তাহলে তুমি মেহেদি হাসান, তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো বাবা। কি বলছেন আঙ্কেল? বাবা কোনোদিন ছেলের প্রতি কৃতজ্ঞ থাকে না, আর অনিকা তো আমার বোনের মতো। এভাবেই দেখতে দেখতে আমি এসএসসি পরীক্ষা দিলাম। মা আমাকে প্রচন্ড ভালোবাসে আর আঙ্কেল আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসে। অনিকা আমাকে তার আপন ভাইয়ের মতো ভালোবাসে। এভাবে দেখতে দেখতে আরো কয়েকটি বছর পার হয়ে গেল। আমি আজ পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, তাই পুলিশ লাইনে দাঁড়িয়ে আছি। অবশ্য আঙ্কেল আমাকে পুলিশ লাইনে দাঁড়াতে সাহায্য করেছে, আর পুলিশের চাকরিটা হয়ে গেল আঙ্কেলের জন্য। এরপর এসআই পদে চাকরিটা হয়ে গেল।
আগের সাহায্য নিয়ে ট্রান্সফার নিয়ে এখানে নিজের শহরে চলে আসি। নিজের শহরে চলে আসার সময় মা, অনিকা আর আঙ্কেল অনেক কান্না করেছে। বিশেষ করে মা আর অনিকা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। আমারও আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার পাগলি বোনটাকে অনেক দিন দেখিনি, তাই এই শহরে চলে আসলাম। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে হঠাৎ করেই দরজা নক করার শব্দে ঘুম ভেঙে গেল। আমি দরজা খুলে দেখি পাগলি বোনটা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আপু, এত সকালে এখানে কি করা হচ্ছে? তুমি খুব খারাপ ভাইয়া, তোমাকে কতদিন পর পেয়েছি আর তুমি আমার কোনো খোঁজ নাও না। যদি আমাকে তুমি ভালোবাসতে তাহলে আমাকে দেখার জন্য আমার কাছে চলে আসতে। ওরে আমার পিচ্ছি বোনটি, তোমাকে কি ভুলে থাকা যায় বলো? তুমি তো আমার কলিজার টুকরো। তোকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয়েছে রে পাগলি, কষ্ট হয় রে পাগলি। থাক, আর দরদ দেখাতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমার জানা আছে। এখন চল, আমার খুব ক্ষুধা পেয়েছে, চল কিছু খাবো। একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। তুই ভিতরে গিয়ে বস, আমি আসছি। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি পাগলিটা আমার রুমের নকশা পাল্টায় ফেলে দিছে, সুন্দর করে গুছিয়ে ফেলছে রুমটা। এরপর নাস্তা করে রিয়াকে কলেজে নামিয়ে দিতে আসলাম। তখন রিয়ার কিছু বান্ধবী আসলো আমাদের কাছে। রিয়া সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর সবাই ক্লাসে চলে যাওয়ার জন্য চলে যেতে লাগলো। তখন রিয়ার এক বান্ধবী আমার কাছে আবারও আসলো। আসলে ভাইয়া, আপনার সাথে একটা কথা আছে, এটা বলো। বলো, কি বলবা? চলেন ওই ক্যান্টিনে বসে বসে কথা বলি। এরপর ক্যান্টিনে এসে দুটো কফি অর্ডার করলাম। রিয়ার বান্ধবী বলতে লাগলো, আমি যখন কলেজে আসি তখন আমাদের গ্রামের পাশে কিছু ছেলে আমাকে প্রতিদিন খারাপ ভাষায় কথা বলে। একদিন শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে। আপনি তো পুলিশ, কিছু করেন ভাইয়া? আচ্ছা, কাল সকালে তুমি যখন কলেজে আসবা তখন আমাকে ফোন দিবা। এরপর আমি নম্বর দিয়ে চলে আসতে যাবো, তখন দেখি রিমি আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রিমিকে পাশ কাটিয়ে চলে আসতে যাবো, তখন রিমি বললো, কি ব্যাপার, তুমি ওই মেয়ের সাথে এতক্ষণ কি কথা বলছিলা? আর তুমি ওর নাম্বার কেন দিলা? আমি যার সাথে কথা বলি না কেন তাতে আপনার কি? আমার ইচ্ছে যার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ তোমাকে যে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। আর তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, শুধু তোমার জন্য। তুমি চলে যাবার পর তোমার বন্ধু শাকিল আমাকে সব বলেছে। তুমি জীবনে এতটা কষ্ট করেছো আমি জানি না। তারপর তোমার অনুপস্থিতিতে আমি তোমাকে ভালোবেসে ফেলি। এসব ফালতু কথা বাদ দিন। আপনার মতো মেয়েকে ভালোবাসবো, তাও আবার আমি? সরে যান সামনে থেকে, আমার কাজ আছে। এরপর আমাদের কাছে রিয়া আসলো। কি ব্যাপার ভাইয়া, তুই এই অহংকারী মেয়ের সাথে কথা বলছিস কেন? তোর মনে নেই এই মেয়ের জন্য তোকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে? আমি আর কোনো মেয়ের জন্য তোকে হারাতে পারবো না ভাইয়া। আর আপনি আমার ভাইয়ের আশেপাশে যেন না দেখি। এই বলে রিয়া আমাকে টানতে টানতে নিয়ে চলে আসলো সেখান থেকে। আচ্ছা ভাইয়া, কাল তো শুক্রবার, কলেজ বন্ধ, কাল তো তোর সাথে দেখা হবে না রে ভাইয়া। কে বললো দেখা হবে না? কাল তুই বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করবি, আমি গিয়ে খেয়ে আসবো, কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে, নইলে আমি যাব না। এরপর রিমি ক্লাসে চলে গেল, আমি ডিউটিতে চলে আসলাম। এরপর রিয়া ক্লাসে চলে গেল আর আমি ডিউটিতে চলে আসলাম। দুপুর শেষে আমি একটু বাজারের মধ্যে গেলাম কিছু কেনাকাটা করতে আমার পিচ্ছি বোনটার জন্য। এখনো কিছু কিনে দেওয়া হয়নি, তাই এক দোকানে ঢুকে কিছু কেনার জন্য চয়েস করছি। তখন এই পেছন থেকে কে যেন ডাক দিল আমার নাম ধরে। আমি পিছনে ঘুরে দেখি আমার বড় ভাইয়া। আমি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে আসতে যাবো, তখন ভাইয়া আমার হাত ধরলো। প্লিজ ভাইয়া, আমার তুই সবকিছু ভুলে চল, বাড়ি চল। মা বাবা তোর জন্য প্রতিদিন কান্না করতো, তুই চলে আসার পর চল না ভাই, বাড়ি চল। আমি কারো ওপর রেগে নেই। যেখানে আমাকে ছেলে বলে অস্বীকার করে তাদের ওপর রাগ করে কি হবে বলুন? আর আমার রাগ করা বা না করায় কিছু যায় আসে না আপনাদের, কারণ আমি এখন আর আপনাদের কিছু হই না। আমার এখন একটা পরিবার আছে, মা বাবা আর একটা ছোট বোন আছে। তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা আমাকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসে। আমার কোনো বাড়ি নেই, আর যে বাড়িতে যেতে বলছেন সেখানে অপমান, অত্যাচার আর অবহেলা ছাড়া কিচ্ছু নেই। আর আমাকে যারা রাস্তার কুকুরের মতো মারছে তারা কোনোদিনও আমার বাবা মা হতে পারে না। এতটুকু বলে আমি চলে আসলাম অফিসে। এরপর আমি রিয়াকে ফোন দিলাম।
হ্যালো আপু, আমি কাল মনে হয় বাড়ি যেতে পারবো না, খুব কষ্ট হবে মা বাবাকে দেখে। তুই রান্না করে নিয়ে চলে আয় থানায়, এরপর আমরা দুই ভাই বোন মিলে খাবার খাবো। না ভাইয়া, আমি কোনো কথা শুনতে চাই না। কাল তুই আসছিস, এটাই ফাইনাল। কিন্তু মা বাবাকে দেখে আমি যদি নিজের প্রতি কন্ট্রোল করতে না পারি তখন কি হবে? আর মা বাবা তো আমাকে সহ্য করতেই পারে না, যদি আবার আগের মতো অপমান করে। কিছু হবে না ভাইয়া, তুই চলে আয়, আমি অপেক্ষা করব কিন্তু। এরপর ফোন রেখে দিলাম, আবার অফিসে চলে আসলাম। অফিস শেষে বাসায় গিয়ে আমি আমার মা আর আঙ্কেলকে ফোন দিলাম। এরপর আমার আর একটা যে বোন আছে, আপনারা তো জানেন সবাই, অনিকা নাম, আন্টির মেয়ে, তার সাথে কথা বললাম। পাগলিটা আমাকে দেখবার জন্য কান্না করছে। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি ফোন নিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার। রিসিভ করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না। হ্যালো, কিছু বলবেন নাকি ফোনটা রেখে দেবো? ওপাশ থেকে পুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার, বলবেন তো আমায়? প্লিজ মেহেদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার প্রতি আমি যা অন্যায় করেছি তা কোনোদিন ক্ষমার যোগ্যও না। আমি শুধু তোমার সাথে একবার কথা বলার জন্য আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষা করি। তুমি চলে যাবার পর তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ মেহেদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আগে বলেন, আপনি আমার নম্বর কোথায় পেয়েছেন? শাকিলের কাছ থেকে নিয়েছি। প্লিজ মেহেদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি চলে যাবার পর শাকিল আমাকে সব বলেছে। তোমার জীবনে এতটা কষ্ট ছিল আমি কোনো দিন জানতাম না। আর জানলে কোনো দিন তোমার সাথে এমন ব্যবহার করতাম না। তোমার কথা ভেবে ভেবে প্রতি রাতে আমি কান্না করেছি শুধু তোমার কাছ থেকে ক্ষমা চাইবার জন্য। শেষ হয়েছে আপনার এসব ন্যাকামি কান্না? হ্যাঁ, আর শুনুন, আপনার মতো একটা অহংকারী বদমেজাজি মেয়ের সাথে কোনোদিন ভালোবাসে কেন? একটু প্রেমও করবো না কেন? ভুলে গিয়েছেন আপনার সামনে আপনার জন্য আমার বাবা রাস্তার কুকুরের মতো মেরেছিল আমাকে? সেদিন তো আমি বিনা অন্যায় মার খেয়েছিলাম। এখন আবার কি প্ল্যান করেছেন আমাকে মার খাওয়ানোর জন্য? আর কোনোদিন এই নম্বরে ফোন দেবেন না। এই বলে আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিস বন্ধ, তাই সকাল 10টা পর্যন্ত ঘুমালাম। ঘুম ভাঙতে দেখি ফোনটা কেঁপে উঠছে। কাল রাতে ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম, দেখি পাগলি বোনটা আমাকে 18 বার ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দিলাম আমাদের সেই পুরনো বাড়ি। ও সরি, এখন তো আমার আর বাড়ি নেই, আমার পিচ্ছি বোনটার বাড়ি। কলিং বেল বাজালাম, সাথে সাথে দেখি দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখি রিয়া। না রে বাড়িটি, কোনো সমস্যা হয়নি, চল ভেতরে যাই। এরপর দুজন মিলে রিয়ার রুমের দিকে যেতে লাগলাম। তখন মা পেছন থেকে ডাক দিল। আমি পিছনে ঘুরে দেখি মায়ের চোখে পানি। মায়ের চোখে পানি দেখে আমার খুব কষ্ট হতে লাগলো। মনে হচ্ছে দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি, কিন্তু তার আগে রিয়া বলা শুরু করলো। আপনার ছেলে মেহেদি না? আপনার ছেলেকে তো আপনি আর আপনার স্বামী মিলে সেই 11 বছর আগেই মেরে ফেলেছেন। এখন যাকে দেখছেন সে হলো আমার ভাইয়া। আর যদি আমার ভাইয়াকে আবার অপমান আর অবহেলা করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নাই। আমার ভাই এটুকু অপমান সহ্য করার শক্তি আছে। এই বলে রিয়া আমাকে কিছু বলতে না দিয়ে টেনে তার রুমে নিয়ে গেল। রিয়া, তুই মায়ের সাথে এমন ব্যবহার করলি কেন? তুই চলে যাওয়ার পর থেকে আমি কারোর সাথে কথা বলি না, সবসময় একা রুমে বসে থাকতাম। দুই একটা গুরুত্বপূর্ণ কথা ছাড়া বলতাম না। রিয়া আমাকে খাইয়ে দিল, আমি রিয়াকে খাইয়ে দিলাম। দেখি রিয়া কান্না করছে। কিরে, কি হলো ওর? কান্না করছিস কেন? ভাই, আজ কতদিন পর তোর হাতে খাবার খেলাম। তুই যদি আমাকে রেখে কোনোদিন চলে যাস তাহলে আমি বলে দিলাম তোর পাগলি বোনটাকে তুই চিরদিনের জন্য হারিয়ে ফেলবি। চুপ পাগলি, এ কথা আর বলবি না। আমার কলিজার টুকরাকে রেখে আমি আর কোনো জায়গায় যাব না। আসার সময় মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো রিয়াকে দিয়ে চলে আসতে যাব। তখন আমার সামনে আমার মা চলে আসলো আবার। বাবা, আমাকে একবার মা বলে ডাকবি না? এতটা অভিমান আমাদের উপর যে একবার আমার সাথে কথা বলবি না? আমাদের তুই ক্ষমা করে দে বাবা, তোকে ছাড়া যে আমরা ভালো নেই। মায়ের চোখে পানি দেখে আমার বুকের ভিতরে কেউ যেন আগুন জ্বালায় দিছে। খুব কষ্ট হচ্ছে মায়ের কান্না দেখে, কিন্তু কোনো এক চাপা অভিমানের কারণে আমি কিছু মেনে নিতে পারছি না। তোমরা কেন ভাবছিস
সব দোষ তো আমার কপালের। তোমরা কেন নিজেদেরকে দোষী ভাবছো? আর যখন আমি তোমাদের কাছ থেকে একটু আদর ভালোবাসা পাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে ছুটে গেছি, তোমরা ততবারই আমার সাথে কুকুরের মতো আচরণ করেছো। শুধু তো একটু ভালোবাসাই চেয়েছিলাম আমি, কিন্তু কিন্তু আমার অপরাধ ছিল যে তোমরা আমাকে সহ্যই করতে পারতে না। এখন আর তোমাদের ভালোবাসার কোনো দরকার নেই। আমার সাথে যার কোনো রক্তের সম্পর্ক নেই তারা আমাকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছে, নিজের সন্তানের মতো আদর যত্ন করেছে। আর কোনোদিন এ বাড়িতে আসবো না। এবার ভুল করে চলে এসেছি, মাফ করে দেন এবারের মতো। এই বলে কান্না করতে করতে বাইরে চলে আসলাম। হঠাৎ করে আবার সেজো আম্মুর কথা মনে পড়ে গেল। আমি বাইকটা একপাশে রেখে সেজো আম্মুর কাছে গেলাম। সেজো আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়েছে, আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। কারণ সেজো আম্মুর কোনো সন্তান নেই, তাই আমাকে খুব ভালোবাসতেন তিনি। এরপর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। এরপর বাসায় চলে আসলাম। আর আজকের সব ঘটনা আমার মা মানে আন্টিকে সব ফোনে বলে দিলাম। আন্টি আমাকে রীতিমতো বকা শুরু করে দিয়েছে, কেন আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম। কি করবো মা, আমার মনের ভিতর যে অনেক অভিমান জমে আছে তাদের জন্য। আমি চাইলেও তাদের কাছে ফিরে যেতে ইচ্ছে করে না। পুরোনো কথা মনে পড়লে যে আমার ভীষণ রাগ হয় মা। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু তারা তো তোমার আপন বাবা মা, তারা তো তোমার পরিবার, তুমি তাদেরকে কষ্ট দিও না। না মা, তারা আমার কেউ হয় না। আমার পরিবার শুধু তোমরা, তারা আমার কোনো আপনজন নয়। শুধু আমার কলিজার টুকরো রিয়া আমার আপনজন, আর তোমরা তাছাড়া আর কেউ না। তুমি আমার মা, তাছাড়া আর কেউ আমার মা হতে পারে না। ঠিক আছে বাবা, পাগল ছেলে একটা, এখন রাখছি। তুই ঠিক মতো নিজের খেয়াল রাখিস বাবা। আজ অফিস বন্ধ, তাই আমার প্রিয় বন্ধু শাকিলকে ফোন দিয়ে আসতে বললাম। অনেকদিন আড্ডা দেওয়া হয়নি, তাই আড্ডা দিতে চলে গেলাম আমাদের পুরোনো জায়গায়। দোস্ত, তুই যাই বলিস, তুই চলে যাওয়ার পর রিমি প্রায় প্রতিদিন আমার কাছে শুনতো যে তুই কোথায় আছিস, কবে আসবি, আর আমার সামনে কান্না করতো প্রতিদিন। আর রিমি এই পর্যন্ত বিয়ে করিনি। অনেক ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ এসেছিল, কিন্তু রিমি রাজি হয়নি। মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসি রে। দেখ দোস্ত, তুই ভালো করে জানিস 11 বছর আগের সেই কথা। শুধু এই মেয়ের একটু জেদের কারণে বাবা আমাকে রাস্তার কুকুরের মতো পিটালো। এই বদমেজাজি মেয়ের জন্য আমার জীবন থেকে 11টা বছর হারিয়ে গেছে। 11টা বছর আমার পিচ্ছি বন্ধু কষ্ট পেয়েছে। তারপরও তুই কেন ওই মেয়ের কথা বলছিস? সে তো আর জানতাম না যে তার জীবনে এমন কিছু চলছে যা তুই অপমান আর অবহেলায় জড়িয়ে আছে তোর জীবন। যদি সে জানতো তো জীবনটা এমন কষ্টময়, তাহলে কোনোদিনও তোর সাথে বাজে ব্যবহার করতো না। আমি সেই দিন বলেছিলাম তোর জীবনের কথাগুলো। সেই দিন রিমি অনেক কান্না করেছিল আর তোকে শুধু খুঁজে বেড়াইছিল। দোস্ত, এসব কথা বাদ দে, এখন আমার মুড ভালো আছে। প্লিজ ওই মেয়ের কথা বলে আমার মুডটা নষ্ট করে দিস না, নষ্ট করিস না। ঠিক আছে, তোর লাইফ, তোর ডিসিশন। তো লেখাপড়া করে বসে আছিস কেন? কোনো চাকরি কর। জানি। আচ্ছা, তোর একটা চাকরির ব্যবস্থা করছি। তো সব সার্টিফিকেট গুলো কাল দিয়ে যাস আমার কাছে। আর আমি গেলাম রে, বাই। এরপর সকাল থেকে চলে আসলাম আমার রুমে। একা একা ভালো লাগছে না, তাই বসে বসে টিভি দেখছি। হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠলো। আমি দরজাগুলোতে রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখি রিমি দাঁড়িয়ে আছে, সাদা একটা ড্রেস পরে, চোখের নিচে হালকা কালি পড়েছে, চুলগুলো এলোমেলো করা। অনেক সুন্দর আর মায়াবী লাগছে রিমিকে। মনে হচ্ছে সারা জীবন রিমিকে বুকের মধ্যে আগলিয়ে রাখি। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আরে রিমি আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। টানা 2 মিনিট পর আমি রিমির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এটা কি হলো? এটা পরপুরুষের সাথে পরপুরুষকে কিস করতে আপনার লজ্জা করে না? আর এখানে কি করছেন আপনি? আপনাকে আমার সহ্য হচ্ছে না। প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান, নইলে খুব খারাপ হবে কিন্তু। রিমি কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ছে। কি হলো, কথা বলো না কেন? এখানে কি করতে এসেছেন? রিমি এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর রিমির কাঁটা বেড়ে গেল। প্লিজ মেহেদি, আমাকে আর কষ্ট দিও না।
এই 11টা বছর আমার অনেক কষ্ট হয়েছে শুধু তোমার কথা ভেবে। প্রতিটা রাতে তোমার জন্য চোখের পানিতে বালিশ ভিজাইছি। তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই। এতটা অপরাধ বোধ কাজ করে আমার মধ্যে। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, কথা দিচ্ছি আর কোনোদিন কষ্ট দেব না তোমাকে। রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম। তোমার মতো মেয়েদের আমার ভালোভাবে চেনা আছে। তোমরা শুধু অভিনয় করতে পারো, কোনোদিন কাউকে ভালোবাসতে পারো না। আমি আবার তোমার সামনে আছি বলে তোমার সহ্য হচ্ছে না, তাই না? তাই আবারও মিথ্যা অভিনয় করে আমাকে আবার দূরে সরে দিতে যাচ্ছেন। আপনার জন্য আমার 11টা বছর, আপনার জন্য 11টা বছর আমি কষ্ট করে কাটিয়েছি। আমি আমার পাগলি বোনের কাছ থেকে দূরে ছিলাম। প্লিজ এবার আর অভিনয় করার দরকার নেই। আপনি একবার বলেন, আমি এমনিই দূরে সরে যাব, আর কোনোদিন এই চেহারা আপনাকে দেখাবো না। তবুও মিথ্যা অভিনয় করে আমাকে সবার চোখে দোষী তৈরি করবেন না। আমি আগে যা করেছি সবকিছু না জেনে করেছি। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। তোমাকে ভাবতে ভাবতে যে তুমি আমার প্রতিটা অঙ্গে মিশে গেছো। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। হয়েছে আপনার অভিনয় করা, এবার আপনি আসতে পারেন। একটা ব্যাচেলর ছেলের ঘরে একটা মেয়ে দেখে সবাই খারাপ ভাববে, আর আমি তো পুলিশ। আমি চাই না আমার ক্যারিয়ারে কোনো দাগ লাগুক। এরপর রিমির হাত ধরে দরজার বাইরে নিয়ে আমি ভেতর থেকে দরজা আটকিয়ে দিলাম। এখন আর বাইরে যেতে ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম বাড়িতে, মানে রিয়ার কাছে, রিয়াকে কলেজে পৌঁছায় দিতে। দেখি রিয়া আমার জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর মা কিছু দূরে আমাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি রিয়াকে নিয়ে যেই চলে আসতে যাব, অমনি মা আমাকে কয়েকবার ডাক দিল, কিন্তু আমি না শুনে চলে আসলাম কলেজে। কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি রিমি গেটের একটু পাশে দাঁড়িয়ে আছে। রিমির চোখ দুটো লাল আর ফুলে আছে, মনে হয় কাল সারা রাত কান্না করেছে। কিন্তু আমার এতে কিছু যায় আসে না। রিমিকে আমি কোনো দিনও মেনে নেব না। এভাবেই আরো বেশ কিছুদিন চলে গেল। রিয়াকে যখন নিয়ে আসতে বাড়ি যাই, তখন মা আমাকে দেখে শুধু কান্না করে আর আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে, কিন্তু আমি কথা বলি না। 11 বছর আগে আমিও এভাবে বারবার ছুটে যেতাম মার কাছে একটু কথা বলার জন্য, একটু আদর পাবার আশায়, কিন্তু সেখানে অবহেলা ছাড়া কিছুই পাইনি। তাই আমিও তাদের সাথে কথা বলবো না। আর রিমি এই কয়েকদিনে সব সময় আমাকে ভালোবাসে বোঝাতে চেয়েছে, এমনকি প্রতিদিন ক্ষমাও চেয়েছে আমার কাছে, কিন্তু আমি কোনোদিন ক্ষমা করব না। কারণ 11 বছর আগে রিমি যখন মিথ্যে অভিনয় করে আমার বাবার কাছে আমাকে মার খাওয়াইছিল, তখন আমি বাবার 2 পা জড়িয়ে ধরে অনেক আগতে মিনতি করেছিলাম, ক্ষমা চেয়েছিলাম, কিন্তু কারো মনে আমার জন্য এতটুকু দয়ামায়া হয়নি। যেখানে নিজের বাবা মা আমাকে ক্ষমা করেনি, রাস্তার কুকুরের মতো মারছে, সেখানে বাইরের মানুষ কিভাবে আমাকে ক্ষমা করবে? একদিন দুপুরের পর আমি অফিসে বসে আছি, তখন একটা কনস্টেবল এসে বলল, স্যার আপনার সাথে একজন দেখা করতে এসছে। আমি ভাবলাম হয়তো কোনো কাজে এসছে, তাই আমি নিচের দিকে তাকিয়ে কাজ করতে লাগলাম। ওনার আশা শব্দ পেয়ে আমি চেয়ারে বসতে বললাম, জি বলুন, কি কাজে এসছেন এখানে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, একজন মায়ের হারানো ছেলেকে ফিরিয়ে নিতে এসেছি আমি। আমি এবার সামনে বসা লোকটির কণ্ঠ শুনে উপরে তাকিয়ে দেখি আমার বাবা বসে আছে চেয়ারে। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর অবাক দৃষ্টিতে তাকিয়েছি বাবার দিকে। আমার ছেলেটা আজ 11 বছর আগে তার মা বাবার উপর রাগ করে অভিমান করে চলে গেছে, তাই তাকে ফিরিয়ে নিতে এসেছি। বাবার কান্না আমার একদমই সহ্য হচ্ছে না। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, কোথায় আপনার হারিয়ে যাওয়া ছেলে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কোনো ছবি টবি থাকলে দেন, খোঁজার চেষ্টা করবো আমি। সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুমি আবার কি খুঁজবে? বাবা তোমার জন্য, তোমার মা প্রতিটা রাতে কান্না করে। তুই ফিরে চল বাবা। সরি স্যার, আমি কারো ছেলে নই। আপনার ছেলে, আপনাদের ছেলে। আপনারা সে 11 বছর আগে নিজের হাতে খুন করেছেন তাকে। সে মেয়েদের এখন আর বেঁচে নেই। আমি এখন অন্য কারো সন্তান, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও তারা আমার নিজের ছেলের মতো মানুষ করেছে। দেখ বাবা, তোকে না পাওয়ার কারণে তোর মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তুই ফিরে চল বাবা, দেখবি তোর মা তোকে পেয়ে অনেক খুশি হবে। আমি বললাম না আমি কারো সন্তান না, তাও কেন এক কথা বারবার বলেন কেন? আচ্ছা বাদ দিন, বলুন আপনার ছেলে কেন আপনার বাড়ি ছেড়ে চলে গেছে? আমাকে আবার ডায়েরিতে লিখতে হবে। আর কার উপর অভিমান করে চলে গেছে, কি কারণে অভিমান করে চলে গিয়েছে? আপনার ছেলের কি কোনো দোষ ছিল? সব গুছিয়ে বলুন আমাকে, আবার সাজিয়ে লিখতে হবে আমার। এবার দেখলাম বাবা মাথা নিচু করে বসে আছে, কারণ আমি জানি এসব প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে, কারণ
তারা বিনা অন্যায়ে তাদের ছেলের উপর অমানসিক অত্যাচার করেছে। কি হলো, কিছু তো বলুন। আমার আবার অন্য কাজ আছে, একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না। বাবা তুই আমাদের ক্ষমা করে দে বাবা। তোকে যদি না নিয়ে যায় তাহলে তোর মা আবার অসুস্থ হয়ে যাবে। আমার জন্য না হয় তোর মার জন্য তুই একবার ফিরে চল বাবা। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলবে তুমি? আমার জানার মতো আমি কোনো অন্যায় করিনি, তোমাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করিনি। তাহলে তাহলে কেন আমার জীবনটা এমন অবহেলিত জীবন হয়ে গেল? তোমরা আমার সাথে ভালোভাবে কথা বলতে না, সামান্য একটু ভুল করলে আমাকে এমন ভাবে মারতে, আর একটু মারলে আমি মারাই যেতাম। অজ্ঞান না হওয়া পর্যন্ত আমাকে মারতে। ছোটকাল থেকে মা বাবার আদর পাইনি, শুধু অবহেলা পেয়েছি। কি কারণে তোমরা আমার সাথে এমন ব্যবহার করতে বলতে পারো? তোমরা কি অন্যায় করেছিলাম আমি, হ্যাঁ, যে আমার শিশুকাল তোমরা ডিজের হাতে খুন করে মাটি চাপা দিলে? তুই আমাদের ক্ষমা করে দে বাবা, তোর সাথে আমরা অনেক বড় অন্যায় করেছি, আমাদের তুই ক্ষমা করে দে বাবা। আমি জানতাম বাবা, এই প্রশ্নের কোনো উত্তর তোমাদের কাছে নেই। বিনা অপরাধে আমার শিশুকাল তোমরা জাহান্নামে তৈরি করে দিয়েছিলে। রাস্তার কুকুরের মতো ব্যবহার করেছো তোমরা আমার সাথে। আর সেই আমি তোমাদের একটু আদর ভালোবাসা পাওয়ার জন্য বারবার কুকুরের মতো ছুটে যেতাম তোমাদের কাছে। আচ্ছা, আপনার ছেলে পুরো ডিটেলস এখানে দিয়ে যান। যদি সে বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই খুঁজে পাবেন। আর যদি তার মা বাবা তাকে মেরে ফেলে তাহলে আর খুঁজে পাবেন না। এই বলে আমি চলে আসলাম ওখান থেকে। আজ আর অফিস করতে ভালো লাগছে না, রুমে চলে আসলাম। এসে কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম চোখে দরজা খুলে রীতিমতো অবাক হয়ে গেলাম। দরজা খুলে দেখি অনিকা দাঁড়িয়ে আছে, আমার আরেকটা বোন, যা আমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ডিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে ভাইয়া, বলেই আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার আপু, তুমি আমাকে না বলে চলে আসতা? যদি রাস্তায় তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? আমার আবার কি হবে, আমি তো এখন বড় হয়ে গেছি। এমন পাগলামো আর কোনোদিনও করবে না। আমাকে বলবে, আমি নিয়ে আসবো। জানি তো, সেই কবে এসেছো আর একদিনও আসলে না। কি রকম ভালোবাসা তা জানা হয়ে গেছে। ধুর পাগলি, তোকে আমি অনেক ভালোবাসি রে, কিন্তু কাজের চাপে যাওয়া হয়নি। এখন বল, মা কেমন আছে? তার একমাত্র ছেলেকে ছাড়া কিভাবে ভালো থাকে বলো? জানি তো। চল ভিতরে চল, আগে ফ্রেশ হয়ে নে, তারপর বাইরে নাস্তা করতে বের হবো। এরপর ফ্রেশ হয়ে দুই ভাই বোন চলে আসলাম নাস্তা করতে। নাস্তা করে আমি আর অনিকা রিয়ার কলেজে চলে আসলাম। আমি আর অনিকা ক্যান্টিনে বসে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আসলো। ভাইয়া কখন এসেছিস তুই? আর সাথে এই মেয়েকে? এই তো এই মাত্র আসলাম। আর এই হচ্ছে আমার আরেকটা বোন। তুই যেমন আমাকে ভালোবাসিস, তেমনি এই পিচ্ছি পাগলিটাও আমাকে অনেক ভালোবাসে। ঠিক বুঝলাম না ভাইয়া, আমি ছাড়া তোর আবার বোন কোথা থেকে আসলো? এরপর আমি রিয়াকে সংক্ষেপে সবকিছু বললাম। রিয়া অনিকাকে আপু বলে জড়িয়ে ধরলো। এরপর বেশ ভাব জমে গেল তাদের মধ্যে। আমি ভাবতে লাগলাম, এখন আমার সবকিছু আছে, দুটো পাগলি বোন আছে যারা নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে। ভালো একটা চাকরি আছে, রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও মা বাবা আছে। কিন্তু নিজের মা বাবা না থাকলে কেমন একটা শূন্যতা কাজ করে। মনে হচ্ছে আবার কোনো একটা দামি জিনিস নেই, যা সব থেকে আমি বেশি অসহায় বোধ করছে আমার মধ্যে। ভাইয়া তোরা বস, আমি প্রথম ক্লাস করেই চলে আসছি। তারপর আমরা 3 ভাই বোন মিলে আজ সারাদিন ঘুরবো। প্রথম ক্লাসটা মিস করা যাবে না, খুব জরুরি একটা ক্লাস। এরপর রিয়া চলে গেল। আমি অনিকা বসে বসে কফি পান করছি, হেসে হেসে কথা বলছি। একটু পাশে তাকাতে দেখি রিমি চোখ মুখ লাল করে আমাদের দিকে এগিয়ে আসছে। মনে হয় ভীষণ রেগে গেছে। আমি একটা মেয়ের সাথে বসে কফি পান করছি, তাই রিমি শুধু আমাদের সামনে চলে আসলো আর রাগী কণ্ঠে বলতে লাগলো, কি হচ্ছে এখানে? এত হাসাহাসি হচ্ছে কেন? সোজা আমার কলার ধরে পড়লো। তোমাকে না বলছি কোনো মেয়ের সাথে কথা না বলতে, তাও কেন কথা বলছো? তাও আবার হেসে হেসে। এই মেয়ে, তোর কোনো লজ্জা শরম নেই একটা ছেলের সঙ্গে এভাবে হেসে হেসে কথা বলতে? ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে না? হ্যাঁ, যত সব ফালতুমি কথা কর। বাবা শিক্ষা দেয়নি তোরে? কোন ছেলের সাথে কথা না বলতে? লুজ ক্যারেক্টার মেয়ে যত সব। আমি এবার রাগ সামলাতে পারলাম না। রিমির গালে কষে দুটো চোখ মারলাম। কি সমস্যা কি তোমার? এভাবে আমার পিছনে লেগে আছো কেন?
আর তুমি না জেনে শুনে কাউকে এভাবে দোষারোপ করছো কেন? আর আমি কার সাথে থাকবো আর কার সাথে কি বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝলে? আর আমি অন্য মেয়েদের সাথে কথা বললে তোমার তো জ্বরে কেন? হ্যাঁ, কেন জ্বরে তোমার? কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি কেন বোঝো না? অন্য মেয়েদের সাথে তোমাকে দেখলে আমার অনেক কষ্ট হয়। তোমার পাশে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। একটা ভুলের জন্য আমি তোমাকে হারিয়েছি। আমি আর কোনো ভুল করতে চাই না, আর তোমাকে হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া প্রতিটা রাত খুব কষ্টে কাটে। মনে হয় তোমাকে ছাড়া এই জীবন একেবারে অসম্পূর্ণ। তোমার এসব ন্যাকামি কান্না ভাল লাগছে না। আর কত নাটক করবে বলো তো? একবার নাটক করে তুমি আমার জীবন থেকে 11টা বছর শেষ করে ফেলেছো। আবার কি চাও তুমি? আবার কোন শাস্তি দিতে চাচ্ছ তুমি? তবে এবার নাটক করার দরকার নেই। তুমি বললে আমি এবারও এই শহর থেকে চলে যাব, তবুও প্লিজ আর কোনো নাটক করো না। আমি কোনো নাটক করছি না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মেহেদি। তাহলে মরে যাও, তোমাকে বাঁচতে কে বলেছে? তবুও তুমি আমার সামনে থেকে চলে যাও। তোমাকে আমার সহ্য হয় না। তোমাকে দেখলে আমার ভিতরটা রাগে জ্বলে যায়। আর কোনোদিনও আমার সামনে যেন তোমাকে না দেখি। রিমি হয়তো আবার এই কথাটা আশা করেনি। কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর চোখ দিয়ে টপ টপ করে নোলা জলগুলো গড়িয়ে পড়ছে। ঠিক আছে, তুমি যখন আমার মরণের শান্তি পাও তাহলে আমি তাই করব। আমি মরে গিয়ে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে যাব। তখন আর কেউ তোমাকে ভালোবাসার কথা বলে ডিস্টার্ব করবে না। আমাকে দেখে আর কোনোদিন তোমাকে অসহ্য হতে হবে না। চলে যাব আমি অনেক দূরে। সেখান থেকে কেউ চাইলেও আর ফিরিয়ে আসতে পারে না। চিরদিনের জন্য হারিয়ে যাব। তখন আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি এমনিতেই তোমাকে না পাওয়ার জন্য অর্ধেক প্রায় মৃত হয়ে গেছি। আর না হয় তোমার সুখের জন্য আমি চিরতরে চলে যাব না ফেরার দেশে। তবে শুনে রাখো, আমার ভালোবাসায় কোনোদিন নাটক ছিল না। তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তার মনে হয় আমার কপালে নেই। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি, পাগলের মতো ভালোবাসি আমি। চলে যাচ্ছি আমি, পাইলে এই বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিও। এই বলে রিমি কান্না করতে করতে চলে গেল কলেজের গেট দিয়ে বাইরে। ভাইয়া, এই সেই রিমি আপু যার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসেছিলে? আপু। তবে যাই বলো ভাইয়া, আপু তোকে ভীষণ ভালোবাসে, না হলে তোর সুখের জন্য এভাবে বলতে পারতো না। রিমি আপু যেভাবে কান্না করতে করতে চলে গেল, দেখ আবার তোর সুখের জন্য নিজের আবার কোনো ক্ষতি না করে বসে। আপুটা মনে হয় তোকে অনেক ভালোবাসে। সে ভীষণ কষ্ট পেয়েছে তোর কথায়। দেখলি না তুই যখন ওই কথাগুলো বললি, চোখ মুখে কেমন কষ্টের ছাপ দেখা গেল। হঠাৎ করে কলেজের সবাই দৌড়াতে লাগলো। কলেজের সামনে নাকি কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই বলতে বলতে সবাই কলেজের গেট দিয়ে দৌড়িয়ে চলে গেল। এবার আমার মনে ভয় ঢুকে গেল। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার মানে ওই মেয়েটা রিমি না তো? রিমি তো এইমাত্র বললো সে চিরদিনের জন্য চলে যাবে না ফেরার দেশে। এবার আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমিও সবার সাথে দৌড়াতে লাগলাম। ভিড় ঠেলে যা দেখি তা আমি কোনোদিনও ভাবতেই পারিনি রিমি এমন কাজ করবে। হ্যাঁ, এটা রিমি ছিল। পুরো শরীরে রক্তে লাল হয়ে গিয়েছিল। কেউ কেউ বলছে নিজের ইচ্ছায় ট্রাকের সামনে চলে আসে। আমি রিমিকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি একটা হসপিটালে নিয়ে আসি। এরপর রিমিকে আইসিইউতে নিয়ে গেল। ভীষণ কান্না পাচ্ছে আমার। রিমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো রাগের মাথায় বলে দিয়েছি এসব কথা। তাই বলে পাগলিটা সত্যি সত্যি এমন কাজ করবে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে নিজের কাছে। আর যদি রিমির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। একটা চেয়ারে বসে কান্না করতে লাগলাম। রিমি আমার কথা শুনে সত্যি সত্যি মরতে গিয়েছিল। এত ভালোবাসে পাগলিটা আমায়, আর আমি কিনা সেই ভালোবাসাকে অবহেলা করলাম। এখন নিজেরই মরে যেতে ইচ্ছে করছে আমার। প্রচন্ড কান্না পাচ্ছে আমার। কিছুক্ষণ পর দেখি রিয়া আর অনিকা আসলো, আর আমি তাদের দেখে কান্না থামাতে পারলাম না। হু হু করে কেঁদে দিলাম তাদের জড়িয়ে ধরে। ভাই কাঁদিস না, দেখিস রিমি আপুর কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার সাহেব বের হলেন। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডক্টর সাহেব, আমার রিমি এখন কেমন আছে? আপনি রোগীর কি হন? আমি তার হাজবেন্ড হই। বলেন বলেন কি অবস্থা আমার রিমির? দেখুন, রোগীর অনেক রক্তক্ষরণ হয়েছে। এখনই 3 ব্যাগ ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। প্লিজ আমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত দেন। 3 ব্যাগ রক্ত নেন, তবুও আমার রিমিকে বাঁচিয়ে দিন।
আপনার শরীর থেকে কেবল 2 ব্যাগ রক্ত নেওয়া সম্ভব। আপনি আর 1 ব্যাগ রক্ত জোগাড় করুন। আমি দেব 1 ব্যাগ রক্ত। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আসেন আমার সাথে। কয়েক ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসলো আর বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন আশঙ্কামুক্ত। 6 ঘন্টা পর রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করবেন, তবে বেশি কথা বলবেন না। আমি ডক্টরের কথা শুনে চেয়ারে বসে পড়লাম আর শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ তাআলার কাছে। 6 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর কেবিনে দেয়া হলো। সবার প্রথমে আমি প্রবেশ করলাম ক্যাবিনে। দেখি রিমি চোখ বুজে শুয়ে আছে। অনেক মায়াবী লাগছে আমার পাগলিটাকে। মনে হচ্ছে সারা জীবন বুকের মাঝে আগলে রাখি, যাতে কেউ কোনোদিন কষ্ট না দিতে পারে। আমি আস্তে আস্তে গিয়ে রিমির একটা হাত আলতো করে ধরলাম। রিমির সাথে সাথে চোখ মেলে তাকালো। কেন আমার পাগলামি করলে? আমি না রাগের মাথায় কি সব বলে দিয়েছি, তাই বলে রাগ করে আমাকে একা রেখে চলে যেতে চেয়েছিলে? তুমি যাকে আমার সাথে দেখিয়েছিলে সে আমার বোন হয়। তুমি তাকে বাজে কথা বলেছিলে, তাই তোমাকে চড়ার ওইসব কথাগুলো বলেছিলাম। তাই বলে আমাকে রেখে চলে যাবে? একবারও ভাবলে না তুমি? হ্যাঁ, তুমি চলে গেলে আমার কি হবে? কাকে নিয়ে সারা জীবন কাটাবো আমি? ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি আমি। এখন যে তুমি চলে যাও, তাহলে কে আমায় আদর করবে? কে আমায় ভালোবাসবে? বলো না, কে ভালোবাসবে আমায়, বলো। রিমি কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। থাক, আর কাঁদতে হবে না। তোমাকে ছাড়া আমি আর কোথাও যাবো না, কথা দিচ্ছি। সারা জীবন পাগলিটাকে ভালোবাসবো। কিছুক্ষণ পর রিয়া আর অনিকা আসলো রুমে। রিমি আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে আমি অনেক অপমান করেছি। ছোট বোন মনে করে এবারের মতো মাফ করে দাও। রিয়া আপু, তুমি অপু বলছো কাকে? এখন তো রিমি আমাদের ভাবি হয়, আর তুমি আপু বলছো? অনিকের কথা শুনেই সবাই হেসে দিলাম আর রিমি লজ্জার চোখ বন্ধ করে নিয়েছে। তুমি রেস্ট নাও, আমি তোমার মা বাবাকে খবর দেই। এরপর রিয়া আর অনিকা আগে রুম থেকে বের হয়ে গেল। আমি রিমির কাছে গিয়ে রিমির কপালে একটা চুমু দিলাম আর শুয়ে থাকতে বললাম। বাইরে এসে প্রথমে অফিস থেকে 7 দিনের ছুটি নিলাম। এরপর রিমির মা বাবাকে খবর দিলাম। রিমির মা বাবা এসে রিমির সাথে দেখা করলো। আমার কাছে এসে আমার পরিচয় জানতে চাইলো। আমি পরিচয় দিলাম। এরপর রিমির বাবা আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করে দিলাম। এখন আপনারা ভাবছেন রিমির বাবাকে মাফ করলাম, কিন্তু কেন আমার মা বাবাকে মাফ করছি না? আরে, রিমির বাবা তো কিছুই জানতো না। রিমি যা বলেছিল 11 বছর আগে তিনি সেটাই বলেছেন, কিন্তু আমার বাবা তো সব জানতেন, তবুও তারা আমাকে ছাড়েনি। এভাবে দেখতে দেখতে চলে গেল 7 দিন। রিমি এখন অনেকটাই সুস্থ, তাই সে বাসা চলে গেছে। আর এদিকে রিয়া আর অনিকা সব সময় একসাথে থাকে যেন নিজের আপন বোন। অনিকা এই 7 দিন রিয়ার সাথে বাসায় চলে যেত আর রিয়ার রুমে ঘুমাতো। আজ অনিকা চলে যাচ্ছে চাঁদপুর তার মা বাবার কাছে। পাগলিটা যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। এরপর তাকে বাসে উঠিয়ে দিলাম। এভাবে দেখতে দেখতে চলে গেল আরো 7টা দিন। রিমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই 7 দিনে আমি প্রায় সবসময় রিমির পাশে থাকতাম, তাকে খাইয়ে দিতাম, ওষুধ খাইয়ে দিতাম। আজ অফিস থেকে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যেই শুয়ে পড়লাম, তখনই হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো। আমি দরজা খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে আর একটা শাড়ি পরে এসছে, কালো শাড়ি। খুব সুন্দর লাগছে রিমিকে। রিমির হাতে দেখি একটা টিফিন বাটি। রিমি আমাকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়লো আর টিফিন বাটিটা খুলতে লাগলো। এরপর রিমি আমাকে সুন্দর করে খাইয়ে দিল। আমি রিমিকে খাইয়ে দিলাম। আচ্ছা, এত রাতে তুমি একা এসছো, ভয় করেনি তোমার? চলে গেছে মানে? তুমি ফিরে যাবে কার সাথে? চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, যাবো না, আজ তোমার সাথে থাকবো। কি পাগল হলো নাকি? একটা ব্যাচেলর ছেলের সাথে রাত থাকবো, তোমার ভয় করে না? ভয় করবে কেন? আমি অন্য পুরুষের সাথে থাকছি নাকি? আমি তো আমার বরের সাথে থাকবো। না, এটা সম্ভব না। তুমি বাড়ি যাবে, এটাই ফাইনাল, ওকে? আর যেদিন আমি তোমার বর হব সেদিন যত খুশি থেকো। এখন যাও, বাড়ি যাও। না, আমি যাবো না। আমি এখানে তোমার সাথে থাকবো, মানে থাকবো। যদি তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আমি আবার রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি রিমির কথা শুনে রিমিকে জড়িয়ে ধরলাম চুপচাপ। আর একবার এই কথা বললে আমি তোমাকে মেরেই ফেলবো। চলো, তবে মাঝখানে কোলবালিশ থাকবে। ঠিক আছে, চলো, তাই হবে। মনে মনে বললো, কোলবালিশ কেন, এটা কাপড়ও থাকবে না আমাদের মাঝখানে।
তারপর মাঝখানে বালিশ রেখে দুজন দুই দিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি রিমি কোলবালিশ ফেলে দিল আর আমাকে কাছে টেনে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা গুজে শুয়ে থাকলো। মনে হচ্ছে আমার বুকের মধ্যে ঢুকে যাবে এমন শক্তভাবে জড়িয়ে ধরলো। না রে পাগলি, কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাবো না। সারা জীবন এভাবে বুকের মাঝে রেখে দেবো জড়িয়ে ধরে। এরপর আমি রিমির কপালে একটা চুমু খেলাম আর রিমি মাথা উঁচু করে সোজা আবার ঠোঁটে ঠোঁট রাখলো। আমিও রিমির সাথে তাল মিলালাম। কিস করতে করতে রিমি কখন যে আমার উপরে উঠে গেছে টের পায়নি। প্রায় 6 মিনিট কিস করার পর রিমি আমাকে ছেড়ে দিল। রিমি এখন আমার শরীরের উপর শুয়ে আছে। এরপর রিমি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। রিমি আমার কপালে, দু চোখে, দু গালে, নাকে সব জায়গায় চুমু খেলো। এরপর আবার উপরে থাকা অবস্থায় আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে আমার আগে ঘুম ভাঙলো। দেখি রিমি এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। রিমির মুখটা খুব মায়াবী লাগছে। মনে হচ্ছে আস্তে আস্তে তার গভীর মায়াভরা চেহারাতে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করেই চোখ গেল রিমির ঠোঁটের দিকে। ঠোঁটটা কেমন লাল হয়ে আছে। আমাকে ক্রমশ টানছে রিমির ঠোঁট দুটো। আমি আস্তে আস্তে আমার ঠোঁটটা রিমির ঠোঁটের কাছে নিয়ে আসলাম। এরপর রিমির ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলাম। অন্যরকম ফিলিংস কাজ করছে আমার মধ্যে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম। কিছুক্ষণ পর রিমিকে ছেড়ে দিলাম। রিমিকে ছেড়ে দিয়ে রিমির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে রিমিকে এভাবে সারা জীবন দেখে যাই। আমি যখন রিমির দিকে তাকিয়ে আছি তখন হঠাৎ করে রিমি বলল, কি মিস্টার, এভাবে কেউ কিস করে? এখনই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমাকে না বলে তুমি আমাকে কিস করলে কেন? তাই? তাহলে তুমি শিখিয়ে দাও কিভাবে কিস করতে হয়। আর তোমাকে বলে কিস করতে হবে কেন? তুমি মানে আমি, আর আমি মানেই তুমি। বুঝলে সুইটহার্ট? তাহলে আসো, কিভাবে কিস করতে হয় শিখিয়ে দেই তোমাকে। এই বলে রিমি আমার গলা জড়িয়ে ধরে আবার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিয়ে আবার ঠোঁট চুষতে লাগলো। ভাই, কিস করা যে কি অন্যরকম এক অনুভূতি। যারা করেছেন শুধু তারাই বুঝবেন। আমি এখনো করি নাই ভাই, আমার এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা রিমি, তুমি এখানে কাল রাতে আমার সাথে থাকবে, তা তোমার বাবা জানতো? জানে, আর আমি বলেছিলাম আজ রাতে সবাই যাব না, তোমার জামাইয়ের সাথে থাকবো। তোমার বাবা কি বললো? কিছু বলেনি? তোমার বিয়ের আগেই জামাই? বাবা সব জানে যে আমি এতদিন বিয়ে করিনি শুধু তোমার জন্য, তাই বাবা কিচ্ছু বলেনি। আচ্ছা, আমি যদি কোনোদিন না আসতাম এই শহরে, তাহলে তুমি তখন কি করতে? সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম, যদি তুমি কোনোদিন ফিরে আসো সেই আশায়। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে নাও, আমাকে আবার অফিসে যেতে হবে। না, আমি উঠবো না। আজ সারাদিন তুমি আমাকে বুকে ঝুলিয়ে রাখবে। তোমাকে অনেক কষ্ট পেয়েছি, তোমাকে হারাতে চাই না, তাই আজ সারাদিন তোমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকবো। প্লিজ পাগলামি করো না, আমার অফিস মিস দিয়ে যাবে না। আর চলো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে রিয়ার সাথে দেখা করে আমাকে অফিসে চলে আসবো। চলো, আমাকে ভালোবাসলে ঠিকই আমাকে সময় দিতে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আসো, কাছে আসো, তোমাকে একটু আদর করে দেই। এই বলে রিমিকে জড়িয়ে ধরে রিমির কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। হয়েছে, এবার চলো, আবার দেরি হয়ে যাবে। এই বলে আমি আর রিমি রিয়ার কলেজে চলে আসলাম। এসে দেখি রিয়া আগে থেকে চলে এসছে। রিয়া আমাদের কাছে আসলো। ভাইয়া, তুই ভাবিকে পেয়ে নিজের বোনকে ভুলে গেলি। যা, তোর সাথে আর কথাই নেই। তোকে কি করে ভুলে যাই বল? তুই যে আমার কলেজের টুকরো একমাত্র বোন, তোকে কি করে ভুলে যাই? জানি তো কি রকম ভালোবাসিস আমায়। এখন আর সেই ভালোবাসা পাবো না রে। কেন ভাবি না? আমি তো তোকে আগের মতো ভালোবাসি রে পাগলি। এখন থেকে অর্ধেক ভালোবাসা তুমি ভাবিকেই দেবে, আমি জানি। শোনো পাগলির কথা, তোমাদের ভাই বোনের ভালোবাসার ভাগ আমি নিতে আসবো না, আমার শুধু বরের ভালোবাসা পেলেই হবে। আরো কিছুক্ষণ কথা বলে আমি অফিসে চলে আসলাম। অফিসে বসে আছি, কিছু কাজ করছি মাথা নিচু করে। তখন হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকলো। আমি মাথা উঁচু করে দেখি মা বাবা আর ভাইয়া দাঁড়িয়ে আছে। কেমন আছিস বাবা তুই? অনেক ভালো আছি আমি, নিজের মতো নিজে থাকি। এখন আর কেউ অবহেলা করে না, কেউ অপমান করে না। 11 বছর আগের দিনগুলি থেকে এখন 1000 গুণে ভালো আছি। এমন ভাবে বলিস না বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা, আমাদের সবাইকে তুই মাফ করে দে বাবা। আচ্ছা, তোমরা বলতে পারো তোমরা কি ভুল করেছিলে?
মানুষ একবার ভুল করে, দুইবার ভুল করে, কিন্তু আমার বেলায় যে তোমরা পুরো ছোটবেলায় ভুল দিয়ে আমার শিশুকাল নষ্ট করে দিয়েছ। তোমরা একবারও ভাবোনি যে ছেলের এখন মা বাবার ভালোবাসার দরকার, সেই ছেলে জীবনে কি পেয়েছে তোমাদের কাছে? আমি এতটাই পথ ছিলাম যে তোমাদের কাছে একদিনও ভালোবেসে আমার নাম ধরে ডাক দাওনি। এমনকি ওই বাড়িতে আমার জন্য রান্না পর্যন্ত তোমরা করনি। আমারও তো ইচ্ছে হতো যে মা বাবা বোন ভাইয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাবো, কিন্তু তোমরা কি মনে আছে আমাকে খাবার টেবিল থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে? হ্যাঁ, সেই সময় যখন আমাকে ছেলে হিসেবে মেনে নেননি, তাহলে কেন এখন আবার আমাকে ফিরিয়ে নিতে আসছেন কেন? আর আপনি যেদিন রিমির জন্য আমাকে মেরেছিলেন, সেদিন আমার জন্য কি আপনার একটু মায়া হয়নি? আমি মারা গেছি কি বেঁচে আছি আপনার একটু খোঁজ নেননি? তবে সেদিন আমি যদি মারা যেতাম, তাহলে সবচেয়ে বেশি খুশি মনে হয় আপনারই হতেন। সেই মারের কারণে আমার শরীরে প্রচুর ব্যথা ছিল। তার কিছুদিন পর আবার আপনি বিনা অনে আমাকে মেরেছিলেন। সেদিন আমি আপনার পা ধরে ছটফট করেছিলাম, কেন জানেন? আপনার আগের মারের কারণে শরীরে প্রচুর ব্যথা ছিল আমার, তাই সেদিন আমি সহ্য করতে পারছিলাম না মারগুলো। আর মা, আমি তো তোমার ছেলে, তাই না? ছেলে যত বড় অন্যায় করুন না কেন, ছেলের কষ্ট মা কোনোদিনও সহ্য করতে পারে না। আর তুমি ছেলের হাজার কষ্টে তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, এমনকি আমার কোনো খোঁজ পর্যন্ত নাওনি। আমি নিজের মতো নিজে অনেক ভালো আছি, আমার কোনো পরিবার লাগবে না। আর এমন পরিবার আমি কোনোদিনও চাইবো না যে তারা নিজের সন্তানকে মেরে ফেলতে একটুও ভাবে না। বাবা, তুই আমাদের ক্ষমা করে দে বাবা। তুই চলে যাওয়ার পর তোর মা এমন কোনো দিন নেই তোর জন্য কাঁদেনি। তোর তো সব রাগ অভিমান আমার সাথে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই না হয় তোর মায়ের জন্য তুই ফিরে চল বাবা। মা কেন আমার জন্য কান্না করবে? হ্যাঁ, কেন কান্না করবে? আমি তো তোমাদের কাছে অসহ্য বিরক্তের কারণ ছিলাম। আমি চলে যাওয়াতে তো তোমাদের খুশি হওয়ার কথা। তাহলে কেন প্রতিদিন কান্না করছো? আচ্ছা মা, বলো তো, যদি রিয়া না থাকতো তাহলে আমার কি হতো? কি আর হবে? কোনোদিন ঘরে পড়ে মরে থাকতাম, যখন আমার দেহটা প্রচুর গন্ধ বের হতো, তখন তোমরা হয়তো ঠিক টের পেতে। তার আগে তোমরা কোনোদিন আমার খোঁজ দিতে না, তাই না মা? আমি যদি সেদিন বাড়ি থেকে চলে না আসতাম, তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। তোমাদের অবহেলা আর অত্যাচারে আমি হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারতাম না। আর একটা কথা, আমি আপনাদের ছেলে না। আমার কাছে আর কোনোদিনও ছেলের দাবি নিয়ে আসবে না। আপনাদের ছেলেকে আপনারা সবাই মেরে ফেলেছেন, খুন করেছেন। আমি আপনাদের ছেলে না, বুঝলেন? এই বলে আমি চলে আসলাম বাইরে। এই কয়েকদিনে আমার অফিসের অন্যান্য পুলিশগুলো জেনে গেছে আমার পুরনো জীবন কাহিনী। আমি একটা চায়ের দোকানে বসে আছি, একটা মানুষ এসে আমার পাশে বসলো। খুব চেনা চেনা লাগছে মানুষটাকে। হ্যাঁ, মনে পড়েছে, আমার স্কুলের টিচার তিনি। ইনি সেদিন যদি চিঠির বিষয়টা একটু ভালো করে পরীক্ষা করতো, তাহলে হয়তো সেদিন অন্যরকম কিছু হতো। যা হবার হয়ে গেছে, এখন আর পুরনো কথা তুলে লাভ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো বাবা, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি মেহেদি। 11 বছর আগে একটা চিঠির জন্য আমার বাবা আমাকে অনেক শাস্তি দিয়েছে, মনে আছে? মনে আছে স্যার? মনে আছে বাবা, সেদিন ভুলটা আমারই ছিল বাবা। আমি যদি একটু বিষয়টা ভালোভাবে দেখতাম, তাহলে তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। পরের দিন এসে সেই মেয়ে আমার কাছে সব খুলে বলে যে তোমার কোনো দোষ নেই। তারপর থেকে তোমাকে আর স্কুলে খুঁজে পাই না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। না স্যার, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আর আপনি তো জেনে শুনে ভুল করেননি। তারপর স্যারের চা বিস্কুট খাইয়ে আমি আবার অফিসে চলে আসি। কিন্তু অফিসে এসে দেখি মা বাবা আর ভাইয়া সেখানে বসে আছে আমার জন্য। কি ব্যাপার, আপনারা এখনো জানি কেন? আমি বলেছি না আপনাদের ছেলে এখানে থাকে না? যদি না মানতে চান, তাহলে একটা মিসিং কমপ্লেন করে যান। কবে হারিয়েছে, কি কারণে নিখোঁজ হয়েছে, সব ডিটেলস দিয়ে যান। যদি বেঁচে থাকে, তাহলে আপনাদের ছেলে আপনাদের কাছে আবারও ফিরে আসবে। বাবা, আর কত কষ্ট দিবি আমাকে বল? তোর জন্য এমন কোনোদিন নেই যে কাঁদিনি। তোকে কাছে পেয়েও তোর সাথে ঠিক মতো কথা বলতে পারছি না। আমিও তোমাদের সাথে একটু কথা বলার জন্য সব সময় তোমাদের কাছে ছুটে যেতাম, কিন্তু তোমরা আমাকে অপমান ছাড়া কিচ্ছু করোনি, কিচ্ছু পাইনি তোমাদের থেকে। কেন ভাই, এরা এখানে কেন? তোর কাছে কি চাই এরা? নাকি এখানে এসেছিস বলে
এদের সহ্য হচ্ছে না, নাকি আবার তোকে অপমান করতে এসেছে? হঠাৎ করেই রিয়া আর রিমি এসে উপরের কথাগুলো বলল। রিয়া, বোন আমার, চুপ কর তুই। এরা তোদের ছেলের মিসিং কমপ্লেন করাতে এসছে। তাদের ছেলেটাকে 11 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি এদের কাজটা শেষ করে আসছি। আপনাদের কিছু বলার আছে? যদি না থাকে তাহলে এখন আসতে পারেন। আমি আবার আমার বোনকে একটু বাসায় পৌঁছে দিতে যাব, কারণ এই বোনটি ছাড়া আমার যে পৃথিবীতে কেউ নেই। মা আমার কথা শুনে কান্না করেই যাচ্ছে। মায়ের কান্না দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। একদমই সহ্য হচ্ছে না মায়ের কান্না। কিন্তু আমি কিছু না বলে রিয়া আর রিমিকে নিয়ে চলে আসলাম তাদের বাসায় পৌঁছে দিতে। আমাদের বাসা আর রিমির বাসা একই এলাকাতে, তাই 3 জন একসাথে চলে আসলাম। ভাই, তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু তুই চলে যাওয়ার পর মা তোর জন্য খুব কান্না করতো, সবসময় নিজেকে দোষারোপ করতো। আমি মাকে প্রায় কান্না করতে দেখতাম। আমারও মায়ের কান্না দেখে খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু কোনো এক চাপা রাগ আর অভিমানে আমি তাদের থেকে দূরে সরে আছি। প্রথমে রিমিকে পৌঁছায়, তারপর রিয়াকে পৌঁছায় আমি চলে আসলাম সেখান থেকে। রিয়ার কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে কি বাবা মা তাদের ভুল বুঝতে পেরেছে? ধুর, আমি এত চিন্তা কেন করছি? আমি আর কোনোদিনও তাদের কাছে যাব না। আমার শৈশবকাল সবচেয়ে কষ্টে কেটেছে শুধু তাদের জন্য। তারা ইচ্ছে করলে আমার জীবনটা সুন্দর হতো, কিন্তু তারা আমার সাথে অমানুষের মতো আচরণ করেছে শুধু। আমি আর কোনোদিনও তাদের কাছে যাব না। আমার শৈশবকাল সবচেয়ে কষ্টে কেটেছে শুধু তাদের জন্য। তারা ইচ্ছে করলে আমার জীবনটা সুন্দর হতো, কিন্তু তারা আমার সাথে অমানুষের মতো আচরণ করেছে। রিয়া ও রিমিকে বাসায় পৌঁছে আমি আবার অফিসে চলে আসলাম। বিকেলে রিমি আমার কাছে ফোন দেয়। আচ্ছা, বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? তুমি চলে যাবার পর আজ পর্যন্ত কারোর সাথে ঘুরতে চাইনি, মানে রুম থেকে বেশি বের হতাম না। প্লিজ বিকেলে নিয়ে চলো আমাকে। বিকালে যে আমার একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। তুমি রাগ করো না, কাল বিকালে তোমাকে শিওর বেড়াতে নিয়ে যাব। প্লিজ লক্ষ্মীটি, এবার রাগ করে না। থাক, তার আর দরকার নাই। আমার ঘুরতে যাওয়ার আর ইচ্ছা নাই। এই 11 বছর যখন একা একা থাকতে পেরেছি, তখন সারা জীবন রুমের মধ্যে একা থাকতে পারবো। তুমি থাকো তোমার কাজ নিয়ে। প্লিজ লক্ষ্মীটি, আমার রাগ করে না। আমার কিছু বলার আগেই রিমি ফোনটা কেটে দিল। পাগলিটা মনে হয় অনেক রাগি আছে, কিন্তু আমার এই কাজটা আগে করতে হবে। সত্যি রিমি একা একা কোনোদিনও বের হয়নি। আজ কত আশা নিয়ে বললো, কিন্তু আমি তার ইচ্ছাটা মাটি চাপা দিয়ে দিলাম। তারপর বিকালে কাজে গেলাম। কাজটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে রিমিকে একটা ফোন দেওয়ার সময় পাইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে যে একটু বিশ্রাম নিতে যাবো, তখনই আবার কলিং বেলটা বেজে উঠলো। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুলে দিলাম। সামনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। চোখ দুটা রাগের কারণে লাল হয়ে আছে। মনে হয় পাগলিটা খুব রেগে আছে। হঠাৎ করেই রিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কুত্তা, তোকে আজ গলা চেপে মেরে ফেলবো। আর আমি একটা বানর ফাজিল। আমি রাগ করে আছি সেটা জেনেও তুই কেন আমাকে ফোন দিলি না? তুই জানিস না তোরা আমি পাগলের মতো ভালোবাসি। কুত্তা, তুই আমার রাগ না ভাঙিয়ে আর আমি ঘুমাচ্ছিস, তাই না? আমি রিমিকে আরেকটু শক্ত করে জড়িয়ে আমার বুকের সাথে মিশিয়ে দিলাম। রিমি আমার বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে, আর আমার টি শার্ট ভেজাচ্ছে কান্না করে। হে পাগলি আমার, কান্না করো না প্লিজ, কান্না থামাও। তোমাকে যে আমি পাগলের মতো ভালোবাসি, তুমি বোঝো না? আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই ফোন দিতে পারিনি। আর আমি এইমাত্র বাসায় এসে ফ্রেশ হলাম। এ দেখো, আবার চুলে এখনো পানি লেগে আছে। না, আমি কোনো কথা শুনবো না। তুমি অনেক খারাপ। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি তুমি ফোন দাওনি বলে? সে বিকেল থেকে মন খারাপ করে বসে আছি। আচ্ছা লক্ষ্মীটি আমার, এইবারের মতো আমাকে মাফ করে দাও। আর কোনোদিনও তোমার কথা অমান্য হবো না। তুমি যা বলবে তাই শুনবো। তোমার একটাই শাস্তি, আমাকে সারা রাত তোমার বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে হবে, আর 1 মিনিট পর পর আমাকে কিস করতে হবে। যদি পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিব। কি? 1 মিনিট পর পর চুমু দিতে হবে? আমি পারবো না। আর তুমি আমার বুকে সারা রাত থাকবে মানে? তুমি আজ রাতেও আমার সাথে ঘুমাবে? কেন, কোনো সমস্যা? আমি আমার স্বামীর সাথে থাকবো, কার কি সমস্যা হবে? আর যদি বেশি কথা বলো তাহলে 30 সেকেন্ড পর পর চুমু খেতে হবে কিন্তু। না, আগেরটাই ঠিকই আছে, আমি রাজি আছি। তারপর রিমি আমার দিকে মাথা উঁচু করে সোজা আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে দিল। তারপর আমাদের আর কোনো হোশ নেই। রিমি কিস করতে করতে আমার মাথাটা এমনভাবে তার ঠোঁটের কাছে চেপে ধরেছে, মনে হচ্ছে আমার ঠোঁট দুটি ছিঁড়ে খেয়ে ফেলবে।
এরপর আমি রিমিকে জোর করে ছাড়িয়ে দিলাম। রিমি হাঁপাচ্ছে একইভাবে, আমিও হাঁপাচ্ছি। আমি রিমিকে কোলে তুলে নিলাম, নিয়ে বিছানায় ফেলে দিলাম। আমি রিমির পাশে শুয়ে পড়লাম। রিমি আমার বুকের উপর উঠে আমার গলা জড়িয়ে ধরে আবার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও রিমির চোখের দিকে তাকিয়ে আছি। এবার রিমি আস্তে আস্তে তার ঠোঁট নিচে নামাতে লাগলো। রিমির ঠোঁট দুটো ক্রমশই কাঁপছে। তারপর আস্তে আস্তে রিমি তার ঠোঁট দুটো আবার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এভাবে কিছুক্ষণ চলার পরে আমি রিমিকে একজোরকে শাড়ি দিলাম। কি হলো, তুমি আমাকে সরিয়ে দিলে কেন? আগে আমাদের বিয়ে হবে, তারপর আমাদের মাঝে অন্য কিছু হবে। আর বিয়ের আগে এসব সব হারাম, জিনা হয়। তাহলে আমরা কবে বিয়ে করব জানো? খুব শীঘ্রই করবো সোনা, আর কিছুদিন যাক তারপর। তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্তে ভালো লাগে না, খুব ভালোবাসি যে তোমায়। কেন, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? আচ্ছা, এখন থেকে প্রতিদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো। কি বলো, তুমি কি পাগল হলে নাকি? কেউ যদি দেখে ফেলে তাহলে তোমার মান সম্মান যাবে, সাথে আমারও যাবে। আর আমি আমার ক্যারিয়ারে কোনো দাগ লাগাতে চাই না। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আসবো না, মাঝে মাঝে আসবো। আর এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি সকালে উঠে দেখি তুমি আমাকে ছেড়ে একা ঘুমিয়ে আছো, তাহলে তুমি শেষ, বুঝলা? এরপর আমি রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কাঁটার শব্দে ঘুম ভেঙে গেল আমার। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে পাশে কান্না করছে। কি হলো, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি বালিশে কিভাবে আসলাম? তোমাকে না বলেছিলাম আমাকে ছেড়ে একা ঘুমালে তোমার অনেক বড় শাস্তি পেতে হবে? তো বলেন মহারানী, আমাকে কি শাস্তি দেবেন? এখন আমাকে 10 মিনিট জড়িয়ে ধরে রাখতে হবে আর 3 মিনিট কিস করতে হবে। কি আর করার, রিমির শাস্তি মাথা পেতে নিলাম, নইলে আবার যদি শাস্তি বাড়িয়ে দেয়। তারপর দুজনে ফ্রেশ হয়ে রিমি কলেজে চলে গেল, আর আমি আমার অফিসে চলে আসলাম। আজ আর কলেজে রিয়ার সাথে দেখা করতে যাইনি, কারণ আজ একটা মিশন আছে, তার জন্য যেতে পারিনি। আমার মিশন শেষ করে একটু রেস্ট নিচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আবার আরো একটা বোন অনিকা ফোন দিয়েছে। আমি কল রিসিভ করলাম। কিরে, এই অসহায় ভাইটাকে একদম ভুলেই গেছিস? কোনো খোঁজ খবর নিস না? ভাইয়া, তুই তাড়াতাড়ি চাঁদপুরে চলে আয়। আব্বু শরীর ভীষণ খারাপ, তোকে দেখতে চাইছে একবার। কি হয়েছে আব্বুর? আর তুই আগে কেন বলিসটি? আমি এখনই রওনা দিচ্ছি, তুই কোনো টেনশন করবি না, আমি এক্ষুনি আসছি। তারপর আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। বাসে উঠে ভাবলাম একটু রিমিকে ফোন দিয়ে বিষয়টা বলে দিই, নইলে আবার টেনশন করবে। কিন্তু পকেটে হাত দিয়ে দেখি পকেটে ফোন নেই, মনে হয় বাসায় রেখে এসেছি। কিন্তু এখন কিছু করারও নেই, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব চাঁদপুরে পৌঁছাতে হবে। কিন্তু রিয়া আমাকে না পেলে খুব টেনশন করবে, আর রিয়া বা রিমির কোনো নম্বর আমার মুখস্থ নেই। রাত 3টার সময় চাঁদপুর পৌঁছালাম। বাসায় গিয়ে দেখি আঙ্কেল তার বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মা আর অনিকা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তাদের শান্ত করে আঙ্কেলের কাছে গেলাম। আমি অফিস থেকে ছুটি নিয়েছি ঠিকই, কিন্তু কোথায় গেছি আর কি কারণে ছুটি নিয়েছি কেউই জানে না। সবাই হয়তো টেনশন করবে। আমি এভাবে আরো ওখানে 5 দিন থাকলাম। আঙ্কেল এখন একটু সুস্থ, তাই আমি চলে আসলাম নিজের শহর যশোরে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর এসে দেখি ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে। আমি ফোনটা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ করে কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুলে দেখি রিয়া, রিমি, মা, বাবা, ভাইয়া, ভাবি আর শাকিল সবাই দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে রিয়া পাগলি বোনটা আমার শক্ত করে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করছে সে। ভাই, কোথায় ছিলি তুই এই 6 দিন? জানিস তোকে না পেয়ে আমি কতটা কান্না করেছি। তুই ফোন রিসিভ করিস না, আবার পরের দিন ফোন বন্ধ বলছে। তুই জানিস কতটা টেনশন হয়েছিল আমার। আমি তো মনে করিস তুই আমাকে ছেড়ে আবার চলে গেছিস। ধুর পাগলি, তোকে ছেড়ে আমি কোথায় যাবো? আমি একটু চাঁদপুর গিয়েছিলাম, আঙ্কেলের শরীর খারাপ তাই, আর ফোনটা বাসায় ফেলে গিয়েছিলাম। মাত্র তো 6 দিন বাইরে ছিলাম, তাই এত কিছু। এবার সামনে তাকিয়ে দেখি মা কান্না করছে, আর বাবা আমাদের 2 ভাই বোনের ভালোবাসা দেখছে। রিমির দিকে তাকিয়ে দেখি আমি তো অবাক, এ 6 দিনে কি করছে পাগলিটা চেহারা। রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শুধু মা বাবা আছে তাই কিছু বলতে পারছে না। যদি মা বাবা না থাকতো তাহলে হয়তো এত সময় আমার মুখের 12টা বাজে দিত চুমু খেয়ে খেয়ে। তুই চাঁদপুর গিয়েছিলি, তা আমাদের একটু বলে যাবি না? জানিস কত চিন্তা হয়েছিল তোর জন্য। তোমরা আবার আমার কথা কবে থেকে ভালোবাসা শুরু করলে? যে বাবা তার মায়ের সামনে নিজের পেটের সন্তানকে মারতে মারতে রক্ত বের করে দিচ্ছে, আবার মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, সেই মায়ের মুখে মায়া মমতা না দেখে একটা হাসি দেখেছি। সেই মা আবার আমার জন্য টেনশন করে, জানা ছিল না তো।
তোমাদের থেকে 11টা বছর দূরে থেকেছি, তোমরা আমার কোনো খোঁজ খবর নাও। আর আজ মাত্র 6 দিন বাইরে ছিলাম, তাই আবার এত দরদ, আবার টেনশন করছো? হ্যাঁ, টেনশন করছো তোমরা? তোমাদের কোনো টেনশন করতে হবে না। এতদিন যেভাবে ছিলাম আর এখনো সারা জীবন এভাবে থাকতে পারবো। আমার পাশে তোমাদের কারো লাগবে না, শুধু এই পিচ্ছি বোনটা আমার পাশে থাকলেই চলবে। রিয়া, তোর বাবা মাকে ভিতরে আসতে বল, আমি চা বানিয়ে আনছি। তাহলে যদি আবার তোর কাছে আমার নামে যদি বদনাম করে, তাই তোর মা বাবাকে ভিতরে বসতে বল। আমার কথা শুনে মা জোরে জোরে কান্না করে দিয়েছে। তারপর বাবা মাকে টানতে টানতে বাইরে চলে গেল। মা বাবা আগে এগিয়ে যাচ্ছে, তারপর ভাইয়া আর সবার পরে ভাবি। আমি ভাবিকে আস্তে করে ডাক দিলাম। ভাবি আমার কাছে আসলো। ভাবি, আপনি হয়তো সবকিছু জানেন আমার বিষয়ে। মা মনে হয় আমাকে নিয়ে টেনশন করে, আপনি একটু মাকে দেখে রাখবেন ভাবি। ভাবি চলে যাওয়ার পর আমি ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে লাগলাম। যে মায়ের কষ্ট আমি সহ্যই করতে পারি না, আজ আমি মায়ের কান্না করতে বাধ্য করালাম। মা আমার জন্য কান্না করছে। মায়ের কান্না থেকে বুকটা একদম ফেটে যাচ্ছে কষ্টে। রিয়া আর শাকিল আমাকে শান্ত করলো। তারপর শাকিল একটু বাইরে গেল কিছু খাবার আনতে, আর রিয়া চা বানাতে গেল। আর আমি প্রথমে যা বলেছিলাম তাই হলো। পাগলিটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে কপালে, মুখে, নাকে, ঠোঁটে, দাড়িতে অসংখ্য চুমু খেতে লাগলো। একদম পাগলের মতো করছে রিমি। মনে হচ্ছে আমি 6 দিন না 6 বছর পর বাড়ি আসলাম। রিমি কোনো কথা বলছে না, আমার বুকে মাথা গুঁজে পুপি পুপি কান্না করছে। হে পাগলি, আর কান্না করতে হবে না, আমি চলে এসেছি তো। তুই কোনো কথা বলবি না, কুত্তা, হারামি, বানর, ফাজল, শিয়াল, বনবিড়াল। আমাকে বলে যাবি না তুই? চল, আমরা এক্ষুনি বিয়ে করব। আমি কোনো কথা শুনবো না, এক্ষুনি কাজে অফিসে গিয়ে বিয়ে করব। প্লিজ শান্ত হও, পাগলামি করো না। আমাদের বিয়ের সময় মা বাবা, ভাইয়া ভাবি সবাই উপস্থিত থাকবে, তারপর বিয়ে করব। ঠিক আছে পাগলি, আর কষ্ট দেব না। কিছুক্ষণ পর শাকিল কিছু নাস্তা কিনে আনলো। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। এরপর সবাই একসাথে বাইরে বের হলাম। রিয়া, রিমি আর শাকিল বাসায় চলে গেল, আর আমি অফিসে চলে আসলাম। আসতে একজন বলতো, স্যার আপনি এসছেন। আপনার খোঁজ করতে প্রতিদিন 2টা মেয়ে আসতো, আর সেদিন যে 2টা মানুষ এসেছিল, একটা মহিলা আর একটা পুরুষ, তারাও প্রতিদিন আসতো আপনার খোঁজ করতে। বুঝেছি, আপনি যান, আমি দেখছি। মেহেদি ভাই নিজেকে আর কত কষ্ট দেবেন বলেন? আর তাছাড়া আপনার মা বাবা আপনার থেকে বেশি কষ্ট পাচ্ছে, তাই সবকিছু মান অভিমান ভুলে গিয়ে আপনি মা বাবার কাছে ফিরে যান। শফিক ভাই বলল, তিনি আমার সাথেই চাকরি করে। দেখি কি করা যায়। মায়ের কান্নার বাবা চাপা কষ্ট আবারও সহ্য হচ্ছে না। আবারও খুব ইচ্ছে করে বাবা মায়ের ভালোবাসা পেতে, কিন্তু কি করব বলেন ভাই? আমার জীবনের সব ঘটনার তার সবকিছু তো আপনি জানেন না, তাই এই কথা বলছেন। আমার জায়গায় আপনি হলে সব বুঝতেন। তারপর আমি অফিসের কিছু কাজ করতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। ভাইয়া তুই তাড়াতাড়ি বাসায় আয়, মা সেই সকাল থেকে কান্না করছে, কিছু খায়নি এ পর্যন্ত তোর জন্য। মায়ের প্রেশার বেড়ে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। কি বলিস তুই? একটু ওয়েট কর, আমি এখনই আসছি। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসলাম মায়ের কাছে। দেখি মায়ের কাছে রিয়া, বাবা, ভাবি সবাই বসে আছে। আমি আসা মাত্রই রিয়া আমার কাছে আসলো। মায়ের কিছু হবে না, আমি চলে এসেছি, আর কিছু হবে না মায়ের। আমি গিয়ে মায়ের মাথার কাছে বসে মায়ের মাথায় হাত রাখলাম। মা আমার স্পর্শ পেয়ে চোখ খুললো, আর তাকিয়ে দেখে আমি বসে আছি। মা মনে হয় আমাকে তার পাশে আশা করেনি, তাই অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। কেন এসেছিস তুই? যা, তোর আশা লাগবে না। আমি মরে গেলে তোর শান্তি হয়, তাই না? তুই আমাদের ভুলের জন্য ক্ষমা করবি না যখন, তখন আর বেঁচে থেকে লাভ কি বল? যা, তুই চলে যা। আমি মারা গেলে তখন এসে জানাজা দিয়ে যাস। তুই আমাকে আর কাঁদাস না বাবা, তোর জন্য আমি বছর কেঁদেছি। আমি আর পারছি না বাবা, আমাকে তুই মাফ করে দে। তবুও তুই আমাদের ছেড়ে দূরে থাকিস না বাবা। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, না মা, আমি আর যাবো না তোমাদের ছেড়ে। তোমাকে আর কান্না করতে হবে না, কিন্তু যদি আবার আমাকে অপমান আর কষ্ট দাও, আমি আবার চলে যাব। আর এবার চলে গেলে কিন্তু আমি আর কোনোদিনও আসবো না, আর আমাকে অনেক আদর করতে হবে। কিন্তু মা কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে কি ক্ষমা করে দিস, নাকি আমাকেও আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়বো? তারপর আমি বাবাকে জড়িয়ে ধরলাম। না বাবা, তোমাদের তো সেই কবে মাফ করে দিয়েছি, শুধু তোমাদের উপর একটু চাপা অভিমান জমা ছিল আমার, তাই তোমাদের থেকে দূরে ছিলাম। এরপর ভাবিকে খাবার আনতে বললাম। মাকে খাবার খাইয়ে দিয়ে
ওষুধ খাইয়ে দিয়ে আমি চলে আসতে যাবো, তখন বাবা বলল, কোথায় যাচ্ছিস তুই? আমি একটু পুলিশ স্টেশনে যাব, তারপর কাজ শেষ করে বাসায় চলে যাব। কেন, তুই আবার কোন বাড়িতে যাবি? তুই অফিস শেষ করে তোর সব জিনিসপত্র নিয়ে আজই তোর এই বাড়িতে চলে আসবি। কিন্তু বাবা, কোনো চিন্তা না, এইটা তোর বাড়ি, আর তোর বাড়িতে তুই থাকবি, আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে বাবা, আমি সময় মতো চলে আসবো। এরপর আমি অফিসে চলে আসলাম। সব কাজ শেষ করে আবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়ি এসে দেখি বাবা মা ভাইয়া সব আমার জন্য অপেক্ষা করছে। আমি আসামাত্র ভাইয়া আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল। আহ ভাইয়া, কি করছো? আমি পারবো নিতে। এরপর ভাইয়ার সাথে রুমে চলে আসলাম, আমার সেই পুরনো রুম যেখানে আমার শৈশব কেটেছে। রুমটা বেশ পরিষ্কার করে রেখেছে, হয়তো আমি এসছি বলে রুমটা পরিষ্কার করেছে, নইলে আমার মতো একটা ছেলের রুম কে গোছাবে। রুমে কিছুক্ষণ বসে জিনিসপত্রগুলো বের করলাম, তারপর রিমির কাছে ফোন দিলাম আর সব খুলে বললাম রিমিকে। রিমি শুনে খুব খুশি হলো, মনে হয় আমার থেকে রিমি বেশি খুশি হলো, কারণ এবার আমার আর রিমির বিয়ে হবে এই জন্য। তারপর আমি বাইরে আসলাম, এসে দেখি রিয়া মা বাবা সব এক জায়গায় বসে গল্প করছে। আমি কি রিয়াকে বললাম, রিয়া আমি রুমে আছি, আমার খাবারটা দিয়ে যাস। আচ্ছা ভাইয়া, তুই রুমে যা, মা বাবার খাবার হয়ে গেলে আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কেন মেহেদি রুমে খাবে কেন? মেহেদি আমাদের সাথে খাবার টেবিলে বসে খাবে। তোর মা তো ঠিকই বলেছে, তুই আয় আমাদের সাথে খাবার খাবি। না মানে, এ বাড়িতে কোনোদিন একসাথে খাইনি, সবসময় রুমে বসে একা একা খাবার খেয়েছি, তাই ভাবলাম আজও রুমে খাবার খাবো। বাবা, তোর কি আমাদের উপর এখনো অভিমান আছে যে আমাদের সাথে না বসে রুমে গিয়ে খাবি? অভিমান থাকলে কি আর বাড়িতে আসতাম? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে বসে খাবো। এরপর সবাই মিলে খেতে বসলাম। মা আমার পাশে বসে আছে। হঠাৎ করে মা আমার দিকে এক লোকমা খাবার এগিয়ে দিল আমাকে খাইয়ে দেওয়ার জন্য। আমি কোনো কিছু না ভেবে ছলো ছলো চোখে খেয়ে নিলাম। এই প্রথম মায়ের হাতে খাবার খাচ্ছি। আজ আমি অনেক খুশি, আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি। আমরা খাবার শেষ করে যখন উঠতে যাবো তখনই কলিং বেলটা বেজে উঠলো। রিয়া গিয়ে দরজা খুলে দিল আর সামনে দাঁড়িয়ে আছে রিমি। কি ব্যাপার ভাবি, এত রাতে শ্বশুর বাড়ি কি জন্য এসেছেন? নাকি আমার ভাইয়াকে ছাড়া একা একা থাকতে ভালো লাগছে না? রিমি বেশ লজ্জা পেল রিয়ার কথায়। রিয়া? কে এসেছে রে রিয়া? তোমাদের ছোট বৌমা এসেছে তার বরের সাথে দেখা করতে। এই পিচ্ছি, খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, কাল তোর জন্য একটা রিক্সা চালক ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দিব। হুম বললেই হলো। বললেই হলো, তাই না? আমার জন্য আমার ভাইয়া। মা রিমি, এদিকে এসো আর আমাদের সাথে খাবি আয়। তারপর আমরা কিছুক্ষণ মিলে গল্প করলাম, যে যার রুমে চলে গেল। আর রাত অনেক হয়েছে বলে রিমি এখানে থেকে গেছে। রিমি রিয়ার কাছে থাকবে, তাই তারা দুজনে রিয়ার রুমে চলে গেল। আমি রুমে এসে আমার আরেক মাকে ফোন দিলাম। চাঁদপুর বাড়ি আপনারা তো জানেনই, সব জানেন। তারপর মাকে সবকিছু খুলে বললাম। মা অনেক খুশি হলো আমার কথা শুনে, কিন্তু সাথে সাথে কান্না করে দিল। মা, তুমি কান্না করছো কেন? তুই তোর আসল মা বাবা পেয়ে গেছিস, এখন কি আর এই হতভাগা মাকে তোর মনে পড়বে? তুই আমার নিজের ছেলে না হলেও আমি তোকে নিজের ছেলের মতো মানুষ করেছি। আমাদের ভুলে যাবি না তো বাবা? মা কি বলছো সব? তোমাদের কেন ভুলে যাবো আমি? তোমরা না থাকলে হয়তো আমি এতদিনে মারাই যেতাম। তোমরাই তো একটা অসহায় ছেলেকে লালন পালন করে মানুষ করেছো। তোমাদের ভুলে গেলে যে আল্লাহ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি একদম কান্না করবে না মা, আমি প্রতি 1 মাসে একবার করে তোমাদের ওখানে যাব। ঠিক আছে মা, এবার প্লিজ শান্ত হও প্লিজ। ঠিক আছে বাবা, আর কান্না করব না। তোর শরীরের যত্ন নিস, ঠিক আছে? এখন রাখছি। বাই। নিজের মা বাবা অপমান অবহেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। কোনোদিনও মা বাবার কষ্টটা বুঝতে দেয়নি। এসব ভাবছি আর চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। হঠাৎ করেই দরজা খোলার শব্দ পেলাম কানে। মনে হলো কেউ আমার রুমে এসছে। রুমের লাইট বন্ধ ছিল, তাই হয়তো দেখা যাচ্ছে না। আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছি। আমার কাছে আসতেই তাকে আমি শক্ত করে দেয়ালের সাথে ঠেসে ধরলাম। তারপর লাইটটা অন করে দেখি রিমিকে দেয়ালের সাথে ঠেসে ধরায় রিমির হাতে বেশ খানিক ছুলে গেছে। আসলে আমাদের পুলিশ ট্রেনিংয়ে এভাবে ধরা শেখায়, আর আমি চোর মনে করে রিমির উপর তা প্রয়োগ করলাম। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমির হাতের ব্যথার কারণে
চোখ দিয়ে পানি বের হলো। আবার মুহূর্তের মধ্যেই কেন যেন কষ্ট লাগলো রিমির চোখে পানি দেখে। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির হাত ধরে বিছানায় বসালাম। রিমিকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার জন্য রিমির হাত কেটে গেছে। আমি রিমির চোখের পানি মুছে দিলাম, তারপর কাটা জায়গা পরিষ্কার করে দিলাম। রিমি, আমি বুঝতে পারিনি যে এটা তুমি হবে। সত্যি বলছি, জানলে আমি এমনভাবে ধরতাম না। আমাকে মাফ করে দাও তুমি। না রে পাগল, তুমি কেন মাপ চাইছো? তুমি তো আর ইচ্ছে করে করনি। তবে একটা জিনিস করলে আমি তোমাকে মাফ করতে পারি। বলেন, কি করতে হবে আমাকে? তোমাকে ছাড়া আর রাতে ঘুম হয় না, কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া। তাই তো তোমার বাড়ি চলে আসলাম তোমার বুকে ঘুমাবো বলে। তাই তুমি কালকে আমার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। আমি কিচ্ছু শুনতে চাই না। আর যদি তুমি দেরি করবে ততদিন আমি এভাবে তোমার বাড়ি এসে তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি বাবাকে সব বলবো। ঠিক আছে, এখন যাও, রিয়া রুমে যাও। রিয়া টের পেলে আবার প্রবলেম হবে। না, আমি যাবো না। আমি এত দূর এসেছি রিয়ার কাছে ঘুমাতে নাকি? আমি এসেছি তোমার সাথে ঘুমাবো বলে। কিন্তু রিয়া যদি জেগে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, কারণ রিয়া জানে আমি তোমার কাছে এসেছি। রিয়া কিছু বলেনি তোমায়? রিয়া তো তোমার রুম দেখিয়ে দিল আমাকে। তাহলে আর কি করা? আসো, কাছে আসো, আজ তোমাকে অনেক আদর করব। না, একদমই না। যা হবে সব বিয়ের পর, বুঝলে? বুঝলাম, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই, একদম কোনো ফালতু কথা বলবে না, বুঝলে? তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, তার বেশি কিছু করলে করে দেব। কি ডাকাত মেয়ে রে বাবা, নিজের স্বামীকে কেউ এসব কথা বলে? অবশ্য এই কাজ করলে আমার থেকে তুমি বেশি পস্তাবে। এরপর আমি আর রিমি দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কেউ নক করলো, তাই তার শব্দে ঘুরে হয়ে গেল। আমি উঠতে যাব তখন দেখি রিমি আমাকে এখনো জড়িয়ে ধরে আছে। আমি রিমিকে ছাড়িয়ে নিলাম। এখন যদি মা বাবা দরজার ওপাশে থাকে তাহলে কি হবে? আমি আস্তে আস্তে দরজার কাছে গেলাম। কে দরজার ওপাশে? রিয়া বলল, ভাইয়া আমি। তাদের দরজাটা খোল। আমি এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম, তারপর দরজা খুলে দিলাম। কিরে, এত চিল্লেছিস কেন? কি হয়েছে? তারপর আমি রিমিকে ডাকতে লাগলাম। রিমি আমার গলা ধরে টান দিয়ে তার মুখের কাছে নিয়ে গিয়ে অনবরত চুমু খাচ্ছে। এটা দেখে রিয়া চুপি চুপি হাসছে। ওই, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে। এই বলেই ভেংচি কেটে চলে গেল। রিমি, এই রিমি, উঠো, মা তোমাকে নিচে ডাকছে। নিচে মা ডাকছে, ফ্রেশ হয়ে যাও, কি বলে শোনো। যাচ্ছে বলে আমার গালে একটা চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেল। পাগলি একটা, কত ভালোবাসে আমাকে, কোনো স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসে। তারপর রিমি নিচে চলে গেল মা বাবার সামনে। মা রিমি, শোন, আজকেই তোমার মা বাবাকে একবার আমাদের বাড়ি আসতে বলবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল কেন, বাবা বলবে। এরপর বিকালে রিমির মা বাবা আসলো আমাদের বাসায়। আমার আর রিমির বিয়ে ঠিক হলো। সামনের শুক্রবার বিয়ে ঠিক করা হলো। আমাদের সব আত্মীয় স্বজনদের ইনভাইট করা হলো। আমি শুধু আমার মা, অনিকা আর আঙ্কেলকে ইনভাইট করলাম যেন বিয়ের আগে চলে আসে। রাতে শুয়ে শুয়ে একটু ফেসবুকিং করছি, তখনই আমার ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। হ্যালো। এই, তুমি কেমন প্রেমিক? সারাদিনে আমার কথা তোমার একবারও মনে পড়েনি? এমনকি সারাদিনে একবার ফোনও দাওনি। সরি বাবু, সারাদিন এত বিজি ছিলাম যে আমার একদমই মনে নেই। জানি কিরকম বিচি থাকো তুমি। শোনো, তুমি এখন আমাদের বাড়িতে আসবে। আসার সময় আমার জন্য আইসক্রিম আনবে, ঠিক আছে? কি, এত রাতে আমি কোথাও যেতে পারবো না। তুমি না আসলে কিন্তু আমি তোমার বাড়িতেই চলে আসবো। আর আমি আসলে তুমি ভালোভাবেই বুঝতে পারছো আমি কি করব তোমাকে। জানি তুমি কি করতে পারো। তুমি একটু বসো, আমি আসছি। তাড়াতাড়ি আসো বাবু, আজ সারা দিন তোমাকে দেখিনি। আমি ফোন কেটে বাইক নিয়ে আসলাম রিমিদের বাড়ির সামনে। এরপর রিমিকে ফোন দিলাম। রিমি ফোন কেটে দিল। কিছুক্ষণ পর দেখি রিমি গেট খুলে আমার কাছে আসলো। এই নাও তোমার আইসক্রিম। এখন আমি যাই মহারানী? আমি তোমাকে যেতে বলেছি? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। বাইক থেকে নামো তুমি। চলো আমার সাথে। এই বলে আমার হাত ধরে টানতে টানতে রিমিদের বাড়ির ভেতরে নিয়ে গেল। সোজা রিমির রুমে গিয়ে আমাকে ছেড়ে দিল। এত রাতে তুমি আমাকে রুমে কেন নিয়ে আনলে? কেউ দেখে ফেলে খুব খারাপ হবে কিন্তু। চুপ! ধমক দিয়ে বললো কোনো কথা বলবে না। তুমি এখানে বসো, আমি আসছি। তারপর রিমি চলে গেল। একটু পর রিমি একটা বাটি হাতে নিয়ে রুমে আসলো।
দেখি রিমি পার্টিতে আমার জন্য পায়েস নিয়ে আসছে। না, তুমি আমাকে খাইয়ে দাও। তারপর রিমি আমাকে খাইয়ে দিতে লাগলো। তখনই আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি মেসেজটা দেখার জন্য ফোন হাতে নেব, তখনই রিমি ফোনটা নিয়ে নিল আর রিমি মেসেজটা সিন করলো। কুত্তার বাচ্চা, তোকে আমি পাগলের মতো বিশ্বাস করতাম, আর তুই তার এই প্রতিদান দিলি। তোর মতো ছোট লোকের সাথে প্রেম করে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি রাতে ঘুমিয়েছি, আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। ছি ছি ছি, তুই এতটা খারাপ। তোর বিয়ে ঠিক হয়ে যাবার পরেও তুই অন্য মেয়ের সাথে প্রেম করিস, লজ্জা করে না তোর? কি বলছো রিমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কার সাথে প্রেম করলাম? আমাকে দুইটা চর মারলো। চুপ, কোনো কথা বলবি না তুই, বিশ্বাসঘাতক একটা। তুই এক্ষুনি বের হয়ে যা আমার সামনে থেকে, আর কোনোদিন যেন তোর এই লুচ্চা মার্কা চেহারা আমাকে দেখাবি না। রিমির মায়ের কারণে আমার ঠোঁটটা অনেকখানি কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে পুরো মুখটা। আমি মেসেজটা পড়লাম। বাবু, কই তুমি? আর কতক্ষণ অপেক্ষা করবো তোমার জন্য? তাড়াতাড়ি আসো বাবু, আই লাভ ইউ সোনা। মেসেজটা এরকম ছিল। আমি ভাবলাম কে এই মেসেজ দিয়েছে। রিমি, তুমি বিশ্বাস করো, আমি আমাকে চিনি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। ছোট লোক, তোর ওই মুখ দিয়ে আমাকে আর ভালোবাসার কথা বললে জুতাতে তোর মুখ ভেঙে দেবো, কুত্তা একটা। যা, বের হয়ে যা আমার সামনে থেকে। রিমির কথা শুনে আবার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। রিমি আমাকে এই বিশ্বাস করে আমাকে চর মারলো যে রিমি কিনা আমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় আমার পিছনে পড়ে থাকতো, আর সেই কিনা আমাকে তার বাচ্চা ছোট লোক বলে গালাগালি করলো। আমি মাথা নিচু করে রিমির সামনে বসে আছি, তখনই ফোনে আরেকটা মেসেজ আসলো। আমি মেসেজ চেক করে বললাম, আমি মেসেজটা চেক করলাম, মেসেজে লেখা আছে সরি, মেসেজটা ভুল করে আপনার নম্বরে চলে গেছে, প্লিজ মিনু, প্লিজ কিছু মনে করবেন না। রিমি আবার আমার হাত থেকে ফোনটা নিয়ে মেসেজ পড়তে লাগলো। এবার আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমির চোখ দুটোয় অযথারে পানি পড়ছে, আর চোখ দুটো অপরাধের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে রিমির কাছ থেকে ফোন নিয়ে বাইরে চলে আসি। রিমি অনেকবার আমাকে ডাকলো, কিন্তু আমি কোনো কথা বলিনি। চলে আসলাম বাড়িতে। এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন এগুলো হয়? কেন আমার কপালটা এরকম পোড়া? কেন পোড়া কপাল কেন আমার? আর এদিকে রিমি ফ্লোরে বসে চিৎকার করে কান্না করছে। আমি কি করলাম? যাকে এত ভালোবাসি তাকে আমি কিভাবে সন্দেহ করলাম? আবার দুটো চর মেরেছি। ইস, পাগলটার ঠোঁট দিয়ে কত রক্ত বেরোচ্ছিল। যেভাবে হোক পাগলটার কাছে আমার মাপ চাইতে হবে। আমি যে মেহেদিকে ছাড়া বাঁচতে পারবো না। চিৎকার করে কান্না করে বলছে রিমি এগুলো। পরের দিন সকালে রিমি হাঁটতে হাঁটতে মেহেদির বাসায় চলে আসে। কি ব্যাপার মামনি, নিজের জামাইকে ছাড়া কিছু ভালো লাগছে না বুঝি? মা, আপনার ছেলে আমার উপরে রাগ করে আছে, তাই রাগ ভাঙাতে এসেছি। যাও মা, পাগলটা উপরে ঘুমিয়ে গেছে। রিমি সোজা উপরে চলে আসলো, কিন্তু দেখে দরজার ভিতর থেকে লক করা হয়েছে। রিমি দরজা নক করতে থাকে। আমি বিরক্ত হয়ে এক প্রকারে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি রিমি। দরজা খোলার সাথে সাথে রিমি আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর পাগলের মতো মুখের সব জায়গায় কিস করতে লাগলো। আমি রিমিকে ছাড়িয়ে দিলাম। কি ব্যাপার, আপনি এভাবে কিস করছেন কেন? প্রবলেম কি আপনার? মেহেদি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না, তোমাকে অনেক ভালোবাসবো। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। সরি, তা সম্ভব না। মানুষ ভুল একবারই করে, আর তাকে মাপ একবারই করতে হয়। আপনি ছোট লোকের কাছে মাপ কেন চাইছেন? আপনার মান সম্মান সব চলে যাবে যে, আর একটা কুত্তার বাচ্চার সাথে কথা বলছেন কেন? না, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি যে ভালোবাসি অনেক, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ভালোবাসা বোঝেন আপনি? যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে আমাকে ওভাবে সন্দেহ করার আগে একটিবার যাচাই করে দেখতেন। ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রাখতে হয়, যা আপনার মাঝে তা একটুকু নেই। আপনি কাল বললেন যে আমি যেন আপনার সামনে আর কোনোদিনও না আসি, তাহলে আপনি কেন এসছেন এখানে? আর আমার চেহারা আপনার সহ্য হয় না, তাই না? আচ্ছা, সেই ব্যবস্থা করবো যেন আমার চেহারা আর কোনোদিনও আপনাকে দেখতে না হয়। আমি এখনই বাবাকে বলবো এই বিয়েটা ভেঙে দিতে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আবার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব, তাহলে আর আমার বিরক্তিকর চেহারাটা দেখতে হবে না। রিমি আমার পা জড়িয়ে ধরে চিৎকার করে মাপ চাইতে লাগলো। কিন্তু রিমির কাল রাতের বলা কথাগুলো শুনে ভীষণ রাগ হলো আমার। আমি রিমিকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিমি সেখানে বসে কান্না করছে। কি হলো?
আপনি এখনো জাননি? আপনাকে দেখলে আমার ভীষণ রাগ হচ্ছে। বেরিয়ে যান আমার রুম থেকে। আর আমি এখনই বাবার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না আপনি। রিমি উঠে গিয়ে একটা ফল কাটা ছুরি এনে বলল, আমার রিমি মানে? আমার কোনো রিমি নেই। আমি রিমি নামকে ঘৃণা করি, আর তুমি যা খুশি তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। তাই বলে আমি বাইরে চলে আসলাম। আমি জানি রিমি আমাকে ভয় দেখিয়ে আমার কাছে আসতে চাইছে। রিমির কোনোদিনও সাহস নেই হাত কাটার। এরপর আমি নাস্তা করে আবার রুমে গেলাম, কিন্তু রুমে ঢোকার আগেই দেখি রক্ত চুয়ে দরজার বাইরে চলে এসছে। আমি দৌড়ে রুমের ভিতরে গিয়ে দেখি পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর আমার পাখিটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি চিৎকার করে রিমিকে তুলে ডাকতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। রিমি অজ্ঞান হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রিমিকে কোলে তুলে নিয়ে হসপিটালের দিকে গেলাম। কিছুক্ষণ পর মা, বাবা, রিয়া, ভাইয়া সবাই আসলো হসপিটালে। একটু পর ডক্টর বের হলো। ডাক্তারের মুখ থেকে বোঝা যাচ্ছে আবার রিমির সাথে খারাপ কিছু হয়েছে। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। আবার রিমি কেমন আছে এখন ডক্টর? সব ঠিক আছে তো এখন? আমি দৌড়িয়ে ভিতরে গেলাম, দেখি রিমি বেডে শুয়ে আছে। আমি গিয়ে রিমির মাথার কাছে বসলাম। তুমি কেন এমন করলে? তুমি জানো না তোমাকে আমি কতটুকু ভালোবাসি? আমি তো তোমার সাথে মজা করছিলাম, কারণ আমি জানি ভালোবাসা মানুষের সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না তার হবু বউ। আমি তো তোমার এমনি বলেছি, আর তুমি সত্যি নিজের এত বড় ক্ষতি করলা? উঠো, দেখো তোমার মেহেদি তোমার কাছে এসছে, তোমাকে মাফ করে দিয়েছে। আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না, কোনোদিনও না। আমি জানি তো আমার পাগলটা আমাকে অনেক ভালোবাসে, তাই তাকে ছেড়ে চলে গেলে যে আমার পাগলটা অনেক কষ্ট পাবে। এই, তুমি ঠিক আছো? তোমার কিছু হবে না, দেখে নিও। আরে পাগল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তুমি আমার সাথে তখন এমন করলে, তাই আমিও একটু ডাক্তারকে দিয়ে অভিনয় করলাম। তারপর আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন পাগলামি আর করবা না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, খুব ভালোবাসি তোমাকে। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি যে, আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না, অনেক আদর করব তোমায়, আর কষ্ট দিব না তোমাকে। তারপর মা বাবা রুমে প্রবেশ করলো, আমরা আলাদা হয়ে গেলাম। একদিন পর রিমিকে বাসায় নিয়ে গেল। রিমি সুস্থ হলে আমাদের বিয়েটা হবে। আজ আমার বিয়ে। সব নিয়মকানুন মেনে রিমিকে বিয়ে করে আমাদের বাড়িতে আনলাম। রিমি এখন বাসার ঘরে বসে আছে, আর আমার বন্ধুরা আমাকে জোর করে ঘরে ঢুকাই দিল। রিমি এসে আমাকে সালাম করলো। আমি রিমিকে ধরে বুকে জড়িয়ে নিলাম। এই রিমি, আমার না এখন বিড়াল মারতে ইচ্ছে করছে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নাই, পাঠক পাঠিকারা সবাই শুনছে তো। ও সরি ভাইয়া ও আপুরা, আপনি এবার যান, আর আমি বিড়াল মারার জন্য লাঠিটা একটু পালিশ করে নিই। ধন্যবাদ সবাইকে।